দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রেডিও আম্বারের তারার রাতে। এবং আজকে যে তারাটা আমার সামনে বসে আছে তাকে বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যাকে চেনে না এবং ভালোবাসে না। যেটা নিয়ে আমি ওর ফিদা সেটা হচ্ছে, প্রথমত আমি গান বলতে লোকজ গান বুঝি, নাম্বার ওয়ান। আর বাংলাদেশে রাইট নাও লোকজ গানকে যারা নিজের স্বকীয়তাকে দিয়ে একটা ভিন্ন স্টেজে নিয়ে গেছে, ভিন্ন মাত্রায় নিয়ে গেছে, তাদের মধ্যেও অন্যতম। এবং এত অল্প বয়সে ওর যে অ্যাচিভমেন্ট, দ্যাটস রিয়েলি অসাম। আমার ফার্স্ট মানে ওর সম্পর্কে জানা হয় হচ্ছে, আমি কোনো একটা গান দেখছিলাম ইউটিউবে, তো লোকজ গান যেহেতু পছন্দ করি হঠাৎ করে চলে আসলো। আসার পরে আমি দেখলাম যে যখন যে স্কেল থেকে গাচ্ছে, আমার কেন জানি মানে নিজেরই ভয় লাগতেছিল যে আরে দুর্ঘটনা না ঘটে যায়, এখন ডিস্টিউন না হয়ে যায়। বাট শি ইজ অ্যামেজিং, বিকজ গড তার মধ্যে এমন কিছু পাওয়ার দিয়ে দিয়েছে যেটা সে খুব প্রপারলি এক্সারসাইজ করছে এবং সে খুব ভালো করবে। তো যার সম্পর্কে আমার এই ব্যক্তিগত অনুভূতির কথাগুলো বলছিলাম, এবং বাংলাদেশের সবাই এরকমভাবে বিলিভ করেন, সে হচ্ছে নান আদার দেন আমাদের সবার প্রিয় ঐশী। সো ঐশী, মোস্ট ওয়েলকাম তারার রাতে। অ্যাবসলিউটলি ইউ আর এ স্টার, এবং তুমি এই বয়সে যেটা পেয়েছো সেটা আনথিঙ্কেবল। থ্যাংক ইউ। শুরুতে আমি একটু বলে নিই যে আপনি এত চমৎকারভাবে প্রশংসা করেছেন, আমি অনেক হালকা বোধ করছি। তবে ইউ ডিজার্ভ ইট। ডেফিনেটলি আমি কোনো তারা নই, আর আমার জীবনটা অনেক ছোট। আমি খুব ছোট্ট একটা মানুষ, রাইট। আমার জীবনের পরিসরটা অনেক অল্প। না, তুমি ছোট মানুষ না, তোমার অভিজ্ঞতা, তোমার অ্যাচিভমেন্ট অনেক বড়, বা বয়সটা অনেক ছোট অন্যান্যদের তুলনায়। ঠিক আছে, কিন্তু আমরা বিশ্বাস করি কি, প্রত্যেকটা মানুষেরই একটা গল্প আছে, যে গল্পটা থেকে কিছু না কিছু শেখা যায়। এবং আমি এটাও বিলিভ করি যে তোমার যে আজকে স্টোরি, যেটা তুমি হয়তো বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছো, সেই জায়গা থেকে কমপ্লিটলি হয়তো একটা ভিন্ন কিছু বের হওয়ার একটা চেষ্টা আমাদের দুজনেরই থাকবে। তো আমরা ছোটোবেলা থেকে শুরু করি। ইনফ্যাক্ট তুমি তো ছোটোই আছো, তারপরেও ছোটোবেলাটা কেমন ছিল? ছোটোবেলা, রাইট। হ্যাঁ, ওখান থেকে শুরু করতে চাই। জন্ম থেকে যদি শুরু করি, আমার জন্মটা রংপুরে। ওকে। আমার বাবা মার চাকরি সূত্রে তারা প্রায় 12 বছর সেখানে ছিলেন। তো রংপুরে আমার বেড়ে ওঠাটা প্রায় 2003 সাল পর্যন্ত। ওকে। তো সেখানেই আমি যখন আমার প্রথম সময়গুলো, আম্মু যেটা বলে যে আমি নাকি বুলি ফোটার আগ থেকেই গান গাই। ওকে। তো এরকম আম্মুর কাছ থেকে আমি শুনেছি। ওকে। তো আব্বু আম্মুরও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল। ওকে, তুমি কি মানে ফার্স্ট চাইল্ড? হ্যাঁ। ফার্স্ট চাইল্ড এবং অনলি চাইল্ড? না, অনলি না, আমার ছোট আরো দুটো ভাই আছে। ভাই আছে, ওকে ফাইন। মানে মেয়ে একমাত্র। অনলি গার্ল। হ্যাঁ। তো বাবা মায়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে আমার বাসাটা ছোটবেলা থেকেই ছিল খুব সুরেলা। ও ওকে। কারণ আমি দেখতাম যে সারাদিন অন্যান্য যাই কাজ করতো না কেন আব্বু আম্মু, কম্পিউটারে গান বাজানো, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, লোকগান, মানে গান থাকতোই, বাসায় গান থাকতোই। তো আমি আম্মুকেও দেখতাম যে আম্মু হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতেন, স্বরলিপির বইগুলো দেখে দেখে তারপর শুনে রবীন্দ্রসঙ্গীত তুলতেন, গাইতেন। তো ওরকম শুনে শুনে আমার অনেক রবীন্দ্রসঙ্গীত তখন মুখস্থ ছিল ছোটবেলায়। আচ্ছা। তো মানে এরকম কারণে বাসায় মিউজিক্যাল পরিবেশটা ছিল সবসময়। তো আব্বু আম্মু যখন দেখলেন যে আমিও ওরকম মানে একটু মনে হচ্ছে যে আমিও গানের মধ্যে ইনভলভড, তখন আব্বু আম্মু আমাকেও প্ল্যানিং করলেন যে আমাকে গান শেখাবেন। 4 বছর বয়সে আমার মায়ের কাছে আমার হাতে খড়ি হয়। ওকে। তো তখন আব্বু আমার জন্য মুন্সি রইসুদ্দিনের একটা মানে উচ্চাঙ্গ সঙ্গীত, মানে আমাদের সারগাম শিক্ষার বই, যেটা একদম প্রাথমিক বই, সবাই কিনে থাকেন, সেই বইটা নিয়ে আসলেন। আম্মু শেখাতেন সেখান থেকে। তারপর অফিসিয়ালি আমাকে আমি যেহেতু রংপুর ছিলাম, রংপুর শিশু একাডেমিতে নিয়ে যাওয়া হয়। সেখানে আমি আবৃত্তি, গান এগুলো শেখা শুরু করি। তো ছোটবেলা থেকেই যেটা মানে আম্মুর কাছে শুনি, আমার হয়তো অনেক কিছু মনে নেই, আম্মুর কাছ থেকে শুনে শুনে অনেক কিছু মনে করে নিয়েছি। আমি যেখানে ভর্তি হয়েছিলাম, আমি দ্য মিলেনিয়াম স্টার্স রংপুর ক্যান্টনমেন্টে ইংলিশ মিডিয়াম যেই ডিপার্টমেন্টটা ছিল সেখানে ভর্তি হয়েছিলাম। তো সেখানে আমার পড়াশোনায় তো রেজাল্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি স্কুলে যেই ড্রয়িং প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, গান বা যাই হতো না কেন আমি অ্যাটেন্ড করতাম, এবং সবগুলোতে আমার প্রাইজ থাকতো, আমার কোনো কিছুতে প্রাইজ মিস যেত না। তো তখন থেকে আব্বু আম্মুর একটা আশা জাগতে থাকে আমাকে নিয়ে যে না, আমার এই দিকটাতে অনেক হয়তো সুপ্ত কিছু আছে আমার ভেতর। তো তারাও আমাকে নিয়ে চেষ্টা করতে থাকলেন যে
আমাকে বেটার কিছু করার। এরকম হয় কিনা ঐশী যে বাবা মা যখন দেখে যে আমার ছেলেমেয়ের মধ্যে এরকম একটা ব্যাপার আছে, আমার নিজেরও তো একটা মেয়ে আছে, মানে ও এখন ওই স্টেজে না, তারপরেও বলি মানে এই জিনিসটা ফিল করতে পারি, লাইক ও যখন কিছু একটা পারে তখন মনে হয় যে হ্যাঁ এটা আর 10 জনকে দেখাতে পারলে বোধহয় একটু ভালো লাগতো। তো তোমার বাসায় কখন এরকম হতো কিনা যে বাসা থেকে বাইরে থেকে কোনো মেহমান এসছে, ঐশী খুব ভালো গান পারে, ঐশী একটা গান গেয়ে শোনাও বা এরকম ইন্সপায়ার করে, এরকম কখন? এরকম অনেক হতো ছোটবেলা থেকে এখন পর্যন্ত, আচ্ছা এটা সবসময় হয়। এবং আমি যেটা এটা ছোটবেলার কথা না, এটা এখনকার কথা, কিন্তু এটা এখন না বললেই নয় যে আমার কাছে মনে হয় আমার সবচেয়ে বড় শ্রোতা হচ্ছেন আমার বাবা মা। মানে অনেকে হয়তো গান শুনেন, পছন্দ করেন, আমাকে ভালোবাসা দেন, কিন্তু নন স্টপ সারাদিন শুধু একটা মানুষের গান শুনেন, আমার আব্বু। আমার মানে আমার গান আমার আব্বু যত শুনেন, আম্মু যত শুনেন, আর কেউ তত শুনেন। শোনেন এবং কারেকশনও দেন নিশ্চয়ই। কারেকশন এবং মানে আমার কোন জায়গাটা ইমপ্রুভ করা উচিত, কোন জায়গাটা ভালো হলো, খারাপ হলো, কি করলে আরো বেটার হতো, এরকম মানে পয়েন্টে পয়েন্টে এই 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 যে ধরিয়ে দেওয়া, এটা কয়টা বাবা মা করেন। Right, আমি right. অনেক সৌভাগ্যবান এই জায়গাটাতে। ডেফিনেটলি। সো যেটা হচ্ছিল যে তুমি ছোটবেলাতেই গান ভালো করছিলে, সম্ভাবনা দেখতে পাচ্ছিল, তোমার হ্যাঁ। আব্বু আম্মু বিভিন্ন জায়গায় ট্রাই করছিল। জি, তারপর? তো এভাবেই শেখা শুরু করলাম, রংপুর শিশু একাডেমিতে শিখতাম। তো রংপুরে আসলে গানের জায়গাটা ওভাবে সিগনিফিকেন্ট হয়নি। আমরা 2003 সালে নোয়াখালীতে চলে আসি বাবা চাকরি সূত্রে। আচ্ছা। নোয়াখালী হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট। ওকে। তো সেখানে যাওয়ার পরে যেহেতু আমার বাবা মাও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, তো বাবার ওখানকার সাংস্কৃতিক ব্যক্তিদের সাথে একটা ভালো ভালো যোগাযোগ। সম্পর্ক ছিল। হ্যাঁ। তো সেই জায়গা থেকে বিভিন্ন জায়গায় চিন্তা করে আব্বু ভাবলেন যে আমাকে সেখানে, কারণ আমরা নোয়াখালীতে গিয়েছি, আমার পড়াশোনা একটা বছর আমি এগিয়ে গিয়েছিলাম। আমি কেজিতে ছিলাম যখন রংপুরে ছিলাম, নোয়াখালীতে গিয়ে আমি ক্লাস 1-এ ভর্তি হয়ে যাই। তো অলরেডি একটা গ্যাপ তৈরি হয়ে যায় আমার পুরনো বন্ধুদের সাথে, যে ওরা আমার চেয়ে একটু পিছনের ক্লাসে, আমি সামনের ক্লাসে চলে গেলাম। তো যাই হোক, ওটা কখনো কোনো মানে আমাকে দুর্বল করেনি, ওটা কখনো ফিল হয়নি। তো যে জায়গাটা মিস হওয়ার না, যে নোয়াখালীতে গিয়েই এবার শুরু আবার যে গানে ভর্তি করতে হবে। ওকে। তো তখন আমি মৌমাছি কচিকাচার মেলায়, আমার শিক্ষক ছিলেন মোহাম্মদ শরীফ আঙ্কেলের কাছে আমি কচিকাচার মেলায় ভর্তি হই, এবং সেখানে আমার গানের নতুন যাত্রা শুরু হয়। এবং এখন আমার কাছে মনে হয় ওটাই আসলে আমার অন্যরকম একটা টার্নিং পয়েন্ট ছিল, ওভাবে গান শেখা শুরু করাটা। আমি যখন কচিকাচার মেলায় গান শেখা শুরু করি, সেখানে আমি ড্রয়িংও শিখতাম এবং নোয়াখালীতে আমি আবৃত্তিও শিখতাম। তো আমি আবৃত্তিও ভালো করতাম ছোটবেলায়, ড্রয়িংও মোটামুটি করতাম, কিন্তু ড্রয়িংয়ে হয়তো অত ভালো করিনি তখন। তো গান শেখা শুরু করলাম, তো গান করতে থাকলাম। আস্তে আস্তে যখন আমি গাচ্ছি, তখন কেউ গান শুনলে খুব প্রশংসা করতো যে আমি খুব ভালো গান করছি, আমার সম্ভাবনা আছে, বাহি মেয়েটা তো খুব সুন্দর গান করছে, দেখি গান শোনাও। তখন পর্যন্ত তোমার স্পেশালিটি গ্রো করেনি? না, তখন আমি শিখছি, শুরু করেছি। মানে যা পাচ্ছ সামনে গাচ্ছ। হ্যাঁ, শিখছি, গাচ্ছি, সবার সাথে দলীয় কাজগুলো করছি। তো এভাবে শিখতে শিখতে 2004 সালে আমাকে স্টেজে প্রথম গান গাওয়া, আমার স্টেজে, সেটা ছিল ডুয়েট গান। একটা ছড়া গান গেয়েছিলাম আরেকটা ছেলের সাথে, আমার বয়সে একটা ছেলের সাথে। পড়ার টেবিলে আমি পড়তে এলে দাদুর কথা শুধু মনে পড়ে, এই গানটা গিয়েছিলাম, আমার মনে আছে। আমাদের কাছে সেগুলো ভিডিও ক্লিপস আছে। আচ্ছা। তো প্রায় দেখা হয়, দেখলে খুব মজা লাগে যে আমি কেমন করে করে গাইছি নড়ে নড়ে, একটা ছোট্ট বাচ্চা, এখনো ছোট। তো তখন আমি স্টেজে গাইলাম এত তাড়াতাড়ি, আসলে এত ছোট বয়সে, তখন আর কি আমাদের সেই পরিবেশটা থেকে এত তাড়াতাড়ি কেউ এভাবে গান গাইতে পারতো না, সলো বা ডুয়েট বা যেটাই হোক, এভাবে চান্স পাইতো না। তো আমি তখন আস্তে আস্তে ওরকম জায়গাগুলো পেতে শুরু করলাম, যে সবাই আলাদা করে দেখা শুরু করলো যে ও ভালো কাজ করছে, ও ভালো গান গাইছে, হ্যাঁ, সবার থেকে ও একটু আলাদা হচ্ছে, ওটা ভালো লাগছে। তো সেই জায়গা থেকে আমার যিনি শিক্ষক ছিলেন, তিনিও আমাকে একটু আলাদা স্নেহের দৃষ্টিতে দেখা শুরু করলেন। তো এই ব্যাপারগুলোতে আমার বাবা মাও অনেক ইন্সপায়ার হচ্ছিলেন, দেখছিলেন যে হ্যাঁ, মেয়ে ভালো করছে। তো এরকম করতে করতে একটা পর্যায়ে আমি আরেকটা কথা একটু অ্যাড করে নিই এখানে, সেটা হচ্ছে আমি যেখানে গান শিখতাম, তো আমাদের এই পরিবেশটা ছিল, আমি যে স্কুলে পড়তাম ওখানকার আমরা যেই ফ্রেন্ড ছিলাম, সার্কেল ছিলাম, ওই সবাই আবার এখানে দেখা হয়ে যেত। এখানে ড্রয়িং শিখতাম আমরা ওরাই, গানও শিখতাম আমরা ওরাই। তো সেই জায়গায় যখন আমি আস্তে আস্তে ভালো করা শুরু করলাম, সেখানে আমি হঠাৎ করে একটু আলাদা হয়ে যাওয়া শুরু হলো। মানে
কেন আমাকে একটু আলাদা চোখে দেখা হচ্ছে, কেন আমি ভালো করছি, কেন আমাকে গান গাইতে দেওয়া হচ্ছে। তো একটা পর্যায়ে দেখা গেল যে সব প্রেজেন্টেশন হচ্ছে, সবাই দলীয় গান গাইছে, আমাকে একটু স্পেশালি অন্য সিনিয়রদের মাঝ থেকে ছোট আমাকে সলো গান গাইতে দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে মানুষ আমার গান পছন্দ করা শুরু করলো, তখন দেখা গেলো আমাকে সলো গান থেকে আমাকে একটা জায়গায় দুটো গান গাইতে দেওয়া হচ্ছে। ওকে। তো তখন আস্তে আস্তে প্রশ্ন শুরু হতে থাকলো, কেন ঐশীকে এরকম আলাদা স্নেহ দেওয়া হচ্ছে, কেন ঐশী কেন আলাদা প্রায়োরিটি পাচ্ছে, ঐশী কেন ভালো করছে, মানুষ যখন আমার গান পছন্দ করছে ঐশীর গান কেন মানুষ পছন্দ করছে। তো এরকম করতে করতে দেখা যায় আমার সেই সার্কেলের সেই বন্ধু বলি বা সহপাঠী বলি, সহকর্মী বলি, সবার মধ্যে একটা হিংসার কারণে একটা হিংসা বা দূরত্ব জেলাসি তৈরি যেটাই হতে- বলি না কেন গ্রো করলো। And দূরত্ব the thing is তৈরি that হতে শুরু ওই একটা করলো। কথা বলে মনীষীরা বলেন যে ক্লাসের ফার্স্ট বয়ের কোনো বন্ধু থাকে না। জানি না, মানে আমাদের বাঙালি কালচারদের মধ্যে এই জিনিসটা আছে, কেউ যদি একটু সামনের দিকে চলে যায় আমরা কেন জানি অটো এই জেলাসিটা ফিল করি, এটা সবার মধ্যেই চলে আসে। এবং চেষ্টা করি পেছন থেকে আঁকড়ে কিভাবে, ধরে রাখতে। হ্যাঁ এটা খুব মানে খুব রুডলি, যেটা মানে একদম মানে মনে হয় যে ঠিক আছে আমি তো এখানে একা পড়ে আছি, তুমি যাবা কেন, আমার একজন কোম্পানি দরকার, আমার সঙ্গেই থাকো, পিছেই থাকো। সামহাও এই কালচারটা আছে আমাদের মধ্যে। হ্যাঁ, তো তখন এই ব্যাপারটা আমাকে ফেস করতে হয়েছে। তো আমি তো তখন অনেক ছোট, এগুলো বোঝার আসলে বয়স হয়নি। তখন গান শিখতাম এবং গান শিখে বাসায় গান চর্চা করানো হতো এবং চেষ্টা করতাম তখন থেকেই। বাবা মা ওভাবেই আমাকে মেন্টরিং করতেন যে তুমি তোমার বেস্টটা দিবা, এভাবে এভাবে করো, তাহলে তোমার পারফরমেন্সটা ভালো হবে, কিভাবে নিজের ভালোটাকে বের করে নিয়ে আসা যায় সেটাই সবসময় মাথায় থাকতো। তো এভাবে করতে করতে একটা পর্যায়ে দেখলাম যে গার্ডিয়ানদের মধ্যে একটা ঝগড়া শুরু হয়ে গেল। যে দেখা গেল গার্ডিয়ান আর আমার শিক্ষকের মধ্যে কেন ঐশীকে বেশি মানে priority এরকম দেওয়া করা হচ্ছে, হচ্ছে, কেন ঐশী স্লোগান, কেন ঐশীকে প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে, কেন ঐশীকে আবৃত্তি করতে দেওয়া হচ্ছে, কেন ঐশী দুটো গান কেন গাচ্ছে, ঐশীর গান কেন মানুষ পছন্দ করতেছে, মানে এরকম একটা ব্যাপার তৈরি হয়ে গেল। তো তখন দেখা গেল যারা আমার কাছের বন্ধুরা ছিলেন তাদের সাথে আমার আর সেই বন্ডিংটা থাকলো না। আমি 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 কখনো এই বিষয়গুলোকে একদম নেগেটিভলি দেখিনি, কারণ আমি এই জিনিসটাকে এভাবে শিক্ষা হিসেবে নিয়েছি এবং এখন বুঝি যে তুমি যখন অর্ডিনারি তখন সবাই তোমার সাথে থাকবে, কিন্তু তুমি যখন এক্সট্রা অর্ডিনারি বা তুমি যখন সবার থেকে কিছু আলাদা করতে যাবে বা তুমি সবার থেকে একটু অন্যরকম, তখন সবাই চেষ্টা করবে কিভাবে তোমাকে টেনে ধরে রাখা যায় বা তাদের মতো করেই রাখা যায়, তুমি যেন আলাদা না হও। তো সেই জায়গা থেকে আমি সবসময় চিন্তা করতাম যে না, হয়তো আমি একটু অন্যরকম এবং হয়তো আমি ভালো করছি বা ভালোর দিকে যাচ্ছি, তখন আমার স্বপ্নগুলো আরও বড় হতো। যে না, আমাকে তাহলে এভাবে করতে হবে, তাহলে আমি আরও ভালো করতে পারবো, আরও ভালো হব। এবং আমি এখনও আমার সেই বন্ধুদেরকে, সেই আন্টিদেরকে বা পারিপার্শ্বিক যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, কারণ তাদের কারণে আমি আরও বড় স্বপ্ন দেখতে শিখেছি। তো এরকম করে করে আস্তে আস্তে আগানো। তো দেখতে দেখতে এরকম বছর যায়, আরও আগাই। একটা পর্যায়ে কম্পিটিশনের যে সময়টা শুরু হয়, মানে কম্পিটিশন মানে যে প্রতিযোগিতাগুলো হতো, শিশু প্রতিযোগিতা, জাতীয় প্রতিযোগিতাগুলো, সেগুলোতে অ্যাটেন্ড করার বিষয়গুলো ছিল। তো আমি যখন শুরুর দিকে কম্পিটিশনগুলোতে যেতাম তখন দেখা যেত যে যারা বিচারক মণ্ডলীরা থাকতেন তাদের হয়তো আপনজন বা ছাত্রছাত্রী বা যে কোনো কাছের লোকরা সেখানে পার্টিসিপেন্ট থাকতেন। তো যার কারণে দেখা যায় সবার মুখে আমি প্রশংসনীয় হলেও, আমি সেরা হলেও কোনো কারণে প্রতিযোগিতার পজিশনগুলোতে আমি সেই জায়গাগুলোতে থাকতাম না। তো এটা অনেকবার বারবার সব সময় এটাই হচ্ছিল, সেটা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে এরকম দেখেছি, অনেক দিন দেখেছি। তো এরকম করতে 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 একটা পর্যায়ে যখন এমন আসলো যে কম্পিটিশনগুলোতে তখন আমি অ্যাটেন্ড করা মানেই যে আমি অ্যাটেন্ড করছি মানে আমি একটা ভালো পজিশনে আছি, আমি অ্যাটেন্ড করছি মানে আমি একটা ভালো পজিশনে আছি। তখন আবার সমস্যা যে কেন ঐশী ভালো পজিশনে, কেন ঐশী ফার্স্ট হচ্ছে, কেন ঐশী মানে ভালো করছে, এগুলো নিয়ে এবার বিচারকদেরকে প্রশ্ন করা শুরু করতো। আমার টিচার যিনি ছিলেন ওনাকে প্রশ্ন করা শুরু করতো যে আমি আদায় করে নিচ্ছি, আমার অন্য কোনো লিঙ্ক আছে বা আমি টাকা দিয়ে আদায় করে নিচ্ছি বা অন্য কোনো ক্ষমতা আছে, এমন একটা বিষয় তৈরি হয়ে যায়। তো এরকম একটা পর্যায়ে এমন বিষয় দাঁড়ায় যে আমার যারা বেস্ট ফ্রেন্ড ছিল, বিশেষ করে যে বেস্ট ফ্রেন্ড ছিল একজন
নের কথা আমি বলেই ফেলি। তার নাম ছিল অনু। আমরা খুবই ভালো বন্ধু ছিলাম, খুবই ভালো। Okay. এবং আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল তা না, আমাদের পারিবারিক একটা সম্পর্ক ছিল, মানে আমাদের বাবা মায়ের মধ্যেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ওকে। তো এসব Complexity. ঝগড়া বা এরকম কমপ্লিকেশনের মধ্যে পড়ে আমি আমার বন্ধুত্ব হারিয়েছি। ও আমার- গান করতো? হ্যাঁ, সেও গান করতো। আমাদের এই 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 মানে সার্কেলের একটা মধ্যে? সার্কেলের মধ্যে ছিল, আমাদের একটা সমাজ তৈরি হয়েছিল। আচ্ছা, ওকে। তো সেখানে সেও গান করতো। তো ওর সাথে দূরত্বের অনেক কারণ ছিল। তো কারণ দেখা যেত আমরা এই জিনিসটা সব সময় সবার ক্ষেত্রেই এটা হয় যে আপনার কাছে গিয়ে এক কথা বলছি, সেই মানুষটা আমার কাছে গিয়ে আরেক কথা বলছি, এরকম করে করে আপনার আর আমার মধ্যে একটা দূরত্ব। মনের মধ্যে একটা কিন্তু অলরেডি দূরত্ব তৈরি হয়ে যায়, যে সে কি আসলে আমাদেরকে নিয়ে এরকম বলছে বা এরকম Right, কিনা। right. তো এরকম অলরেডি একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু সেটা কখনো আমরা বুঝতে দেইনি। কিন্তু একটা ইনসিডেন্ট হয় যেখানে 2006-07 দিকে আমাদের যে অনুষ্ঠানগুলো হতো, দলীয় গান তো থাকতোই, প্রাতিষ্ঠানিক যে অনুষ্ঠানগুলো হতো বিভিন্ন আয়োজনে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, সেই অনুষ্ঠানগুলো। তো সেখানে আমাদের প্রতিষ্ঠানের অনুষ্ঠানের দিন আমরা যখন গ্রিন রুমে ছিলাম, সেখানে আমাদেরকে আমাদের শিক্ষক লাইন ধরে দাঁড় করিয়ে দিলেন যে তোমরা এইভাবে, আমরা ছোট মানুষ তখন, যে এইভাবে এইভাবে দাঁড়াবা স্টেজে গেলে, আমাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। তো সেখানে আমাদের কোনো এক বন্ধু, সে এসে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে বললো, আমি এখানে দাঁড়িয়েছি, তুমি এখানে কেন দাঁড়িয়েছ? তো ছোটদের মধ্যে যেই ভেজালগুলো হয় আর কি, সেগুলো করতে গিয়ে আমাদের মধ্যে একটু ধাক্কাধাক্কি হয়, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, আমি পড়ে যাই এবং আমি ব্যথা পেয়েছিলাম। তো সম্ভবত আমি জানি না সে আসলে ব্যথা পেয়েছিল কিনা, তো হয়তো সেও ব্যথা পেয়েছিল। সে তার মায়ের কাছে গিয়ে কমপ্লেন করেছে, তার ডাক্তার বাবা মা। তো সেই মা এসে গ্রিন রুমে আমাকে মানে খুব খারাপ ব্যবহার করে ঝাঁকে, মানে তুমি আমার মেয়ের সাথে এরকম করছো, তুমি আমার মেয়েকে ফেলে দিয়েছো। আমি তো তখন মানে ইন্টেনশনাল কিছু ছিল না, বা আমি তো কিছু করিনি, আমি তো বোকা হয়ে গিয়ে। আব্বু যেহেতু ওখানকার জড়িত থাকার কারণে গ্রিন রুমে ছিলেন, এটা তো তিনি বলতে পারবেন না। তা একটা বাবার সামনে যখন মেয়েকে এরকম করা হয়, বাবার কিন্তু মাথা ঠিক থাকার কথা না। স্বাভাবিক। তা আমার আব্বু রেগে গেলেন। আব্বু রেগে গিয়ে বললেন যে প্রোগ্রাম ক্যান্সেল, তোমার গাওয়া লাগবে না, তুমি এখানে গাবা না। আব্বু আমাকে ধরে গ্রিন রুম থেকে বের করে নিয়ে আসলেন। মানুষ যেদিকে ছিল আর কি, ওইদিকে অডিয়েন্সের এদিকে অনেক মানুষ, প্রচুর মানুষ। আব্বু তো খুব ক্ষেপে গেছে যে এটা মানে স্বাভাবিক, একটা বাবার কাছে মেয়েকে এভাবে মানে ঝাঁকি দিয়ে এভাবে বলবে একটা মানুষ, তিনি দেখতে পারবেন না এটা। তো তখন অনেকে এগিয়ে আসছিলেন বা বোঝাতে আসলেন যে যাই হোক ভুল বোঝাবুঝি হয়েছে বা এরকম কিছু। তো আমার যে ফ্রেন্ডের মা আন্টি হয়তো ভেবেছিলেন কি আমার সাথে অনুর কিছু হলো কিনা, বা সামহাও অনু রিলেটেড কিনা, যেহেতু আমাদের একটা পারিবারিক সম্পর্ক, আন্টি এগিয়ে আসলেন দেখতে, যে বা আব্বুকে বলতে যে ভাই আপনি শান্ত হন, বা কি হয়েছে কি আমরা একটু জানি, বা স্কুলের প্রোগ্রাম ছিল না? স্কুলের না, এটা হচ্ছে আমাদের নোয়াখালী শহরে আচ্ছা। প্রত্যেকটা দিবসে বিশেষ আয়োজন হতো, প্রোগ্রাম। আচ্ছা। শহীদ মিনারে, মুক্ত মঞ্চে। ওকে। ওটা ছিল আমাদের ট্রেডিশন। রাইট। মানে তখন আমি কি তুমি একদম অলরেডি পপুলার, লোকাল ওয়াইজ তুমি কি অলরেডি পপুলার, নাকি ঠিক আছে তুমি গাচ্ছো না, সবার সঙ্গে? সেরকম পপুলার না, Fine. বাট তখন আমি কাজ করা শুরু করেছি শুরু এবং করেছো। ভালোবাসা পাওয়া শুরু করেছি। ওকে। তখন মানে মোটামুটি একটা অ্যাকসেপ্টেন্স আমার শুরু হয়ে গেছে তখন, ওকে। এরকম একটা তখন সময়। তুমি কি গাইতা, মানে কি ধরনের গান করতা? তখনও আমি ফোক গাইতাম। তখনও ফোক গাইতা? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তখন ফোক গাইতাম। তো হ্যাঁ, বলো। ওই বিষয়গুলো আমি বলছি। তো এখানে যেটা হয়েছিল আমার এই ফ্রেন্ডের সাথে, তখন আব্বু মানে রিয়াকশন করতে গিয়ে আব্বুর হাতে একটা ফাইল ছিল, সম্ভবত আব্বু বলে যে আপনারা এখন এখান থেকে যান, বা আপনাদের বলা লাগবে না, কারণ মানসিকভাবে কিন্তু একটা অলরেডি দুর্বলতা ছিল, দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। তো এরকম কারণে আন্টির হয়তো হাতে লেগেছিল ফাইলটা, এমন কিছু। আন্টিও একটু ক্ষুব্ধ হয়ে যান এবং পরবর্তীতে আমাদের মধ্যে খুব বড় একটা দূরত্ব তৈরি হয়। অনেক দিন সময় পর্যন্ত আমার এই বন্ধুর সাথে আমার কথা হয়নি। পরবর্তীতে হয়তো আমরা এটা রিকভার করেছি, কিন্তু একটা সম্পর্ক যেই জায়গায় থাকে, সেটা একবার দূরত্ব তৈরি হয়ে গেলে আসলে ওই আগের জায়গাটায় ফিরে যায় না। তো এই কথাটা বলার কারণ এটাই যে আমি মিউজিকের কারণে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, এবং আমার স্ট্রাগলের মধ্যে এটাও একটা বড় স্ট্রাগল, যে অ্যাবসলিউটলি। আমার কখনো
মানে আমি এখন বলতে পারি না যে আমার চাইল্ডহুড বেস্টি। আমি কখনো আমার হয়তো অনেক বন্ধুরা আছেন, পুরনো বন্ধুরা, যাদেরকে আমি এখন মনে করি বা যাদের সাথে আমার যোগাযোগও আছে, কিন্তু প্রত্যেকের লাইফে থাকে না যে চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড বা একটা সার্কেল সেভাবে মনে করার মতো। আমার কখনো ছোটবেলায় ওই গাঢ় বন্ধুত্বটা তৈরি হয়নি, এবং আমি মনে করি সেটা আমার মিউজিক্যাল সাকসেসের জন্য একটা স্যাক্রিফাইস। এটা আমি পজিটিভলি নেই, কখনো আমি এটা নেগেটিভলি নেইনি। এবং যাই হোক, এবার একটু ওই জায়গা থেকে যদি পজিটিভলি আসি, ছোটবেলার যে এই যে গান করা, ছোটবেলায় টিচার আলাদাভাবে দেখা, গানের টিচার, সেই জায়গা থেকে আমার স্কুলে যে টিচাররা ছিলেন প্রত্যেকে আমাকে এত স্নেহ করতেন এবং এত ইন্সপায়ার করতেন। এবং তার মধ্যে বিশেষ কিছু টিচার আছেন স্কুলের, আমি নোয়াখালী গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়েছি এবং একদম ছোটোবেলায় পুলিশ কিডি স্কুলে পড়েছি। আর তার আগে তো আমি বললাম আমি রংপুরে ছিলাম, রংপুর মিলিনিয়াম স্টার্সে ইংলিশ মিডিয়ামে পড়েছি। তো রংপুর বলতে আমার একটু মনে পড়লো, আমি যেটা বলেছি রংপুরে আমার জন্ম, তো এটা আসলে যারা আমার রংপুরের কাছের মানুষরা আছেন তারা শুনতে খুব পছন্দ করেন, কিন্তু আসল বিষয়টা হচ্ছে রংপুরে আমার জন্ম মানে আমি মায়ের পেটে এসেছি আর আমি ভূমিষ্ঠ হয়েছি নোয়াখালীতে। এবং আমার নোয়াখালীতে জন্ম হওয়ার 45 দিনের মাথায় আমি আবার রংপুরে চলে যাই। ওকে, আমার যখন 45 দিন বয়স, সবাই তোমাকে তখন নোয়াখালী চিনি আসে। হ্যাঁ, সার্কেল আমি নোয়াখাইলা, আমি একদম প্রাউডলি নোয়াখাইলা, আমি খুব প্রাউড ফিল করি নিজেকে নোয়াখাইলা বলতে। ওকে। এবং হয়তো অনেকে আছেন যারা নোয়াখাইলা হিসাবে পরিচয় লুকিয়ে থাকেন, কিন্তু আমি কখনো সেই দলে না। আমি খুব চিৎকার করে বলতে পছন্দ করি যে আমি নোয়াখাইলা। তো যেটা বলছিলাম যে আমার শিক্ষকরা আমাকে অনেক ইন্সপায়ার করতেন। তার মধ্যে বেশ কিছু শিক্ষক ছিলেন আমার পুলিশ কিডি স্কুলেরও এবং গার্লস স্কুলেরও, যারা সবসময় আমাকে বলতেন যে তুমি যদি লেগে থাকো তুমি অনেক ভালো কিছু করতে পারবা, অনেক ভালো পর্যায়ে যেতে পারবা। তো এরকম অনেক শিক্ষকের মধ্যে একজন শিক্ষককে আমি এখনও প্রায় খুব মনে করি, তিনি হচ্ছেন শহীদ স্যার। স্যার যত বড়োভাবে বলতেন তত বড়োভাবে আমরা তখন চিন্তাও করতাম না, যেটা হয়তো এখন আমি সেই পথে আছি বা কিছু তার মধ্যে আমি অ্যাচিভ করেছি। তো এত বড়োভাবে স্যার বলতেন এবং এখন আমার এই কারণে স্যারকে খুব মনে হয়। আনফর্চুনেটলি স্যারকে স্যাডলি মনে করতে হয়, কারণ স্যার বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে আমাদের স্কুলে থাকা অবস্থায় স্যার মারা গিয়েছিলেন। তো আমি সবসময় তারপর থেকে আমি স্যারকে মনে করলে আমি আরও অনুপ্রাণিত হতাম যে স্যার সবসময় কেন স্যারের মনে হতো আমাকে নিয়ে এত পজিটিভলি কেন বলতেন স্যার। তো এখনও প্রায় স্যারকে মনে করে আমি আরও অনুপ্রাণিত হই যে স্যারের ওই বিশ্বাসটা ছিল। এবং এরকম আমার যারা অনেক শিক্ষকরা আছেন সবাই আমার প্রতি বিশ্বাস রেখেছেন বলেই হয়তো আমি আস্তে আস্তে একটা ধাপ করে এগিয়েছি। তো আমি সবসময় আমার শিক্ষকদের কাছে অনেক কৃতজ্ঞ। আমি যখনই আমার স্কুল লাইফের কথা মনে করি এবং আমার শিক্ষকদের কথা মনে হয়, তখন আমার খুবই ভালো লাগে, মানে যেটা একটা মানুষের হওয়া উচিত। তার মধ্যে আরেকজন ম্যামের কথা মানে এই মুহূর্তে মনে পড়ে গেলেন, তিনি ছিলেন আমাদের প্রধান শিক্ষক। তাকে আমার আম্মু সেই স্কুল পড়েছেন, আমার আম্মুও পেয়েছেন। তো উনি খুবই রেসপেক্টেড একজন মানুষ ছিলেন, খুবই সিনিয়র একজন মানুষ ছিলেন, আমাদের নুসরত আপা। তো নুসরত আপাকে আমি পেয়েছি এবং আমি যখন ক্লাস 5-এ পুলিশ কিডি স্কুল শেষ করে নোয়াখালী গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে ক্লাস 5-এ ভর্তি হয়েছি, তখন আমি প্রথম গান তখনও ফোক গান। আচ্ছা, তখনও ফোক গান দিয়ে ম্যাম আমাকে পছন্দ করা শুরু করলেন। এবং তখন থেকেই ম্যাম আমাকে এত ইন্সপায়ার করতেন। স্কুলের অনুষ্ঠান মানেই আমি এবং সেই ম্যামের পছন্দের ফোক গানগুলো ম্যামের ডিমান্ড থাকতো, তুমি এই গানটা গাও, ওই গানটা গাও। মানে তখন থেকেই এভাবে যে এই আলাদা করে স্নেহ পাওয়াটা, এই জিনিসগুলো আমাকে স্বপ্ন দেখতে সহজ। কিন্তু তুমি কি বুঝে ফোক গান করতা ছোটবেলাতে? মানে বুঝে বলছে এই কারণে যে থাকে না যে আমার এটা ভালো লাগতেছে এই জন্য আমি করতেছি, এই ব্যাপারটা কি ছিল? এই ব্যাপারটা ছিল কারণ আমি ছোটবেলায় একটা জিনিস দেখতাম, আমার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগতো, কারণ আমি ছোটবেলায় আম্মুকে দেখতাম আম্মুর হারমোনিয়াম বাজায় গাইতো, রবীন্দ্রসঙ্গীত করতো। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতটাই আম্মুকে দেখতাম, আম্মু বেশি গাইতো। আচ্ছা, তো আমি যেটা দেখতাম ছোটবেলায় আব্বু আম্মুরও রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের প্রতি একটা উইকনেস ছিল। ওকে। এবং এখনো সেই উইকনেসটা আমি আব্বু আম্মুর মাঝে দেখি। তো তোমার কাছে তো ফোক আসার কথা না? ফোক আসার কথা, কারণ আমাদের বাসায় শুধু যে রবীন্দ্রসঙ্গীত বাজতো তা না। আমি মানে আমাদের মানে প্রতিটা দিনই আমার যতটুকু এখন মনে পড়ে এরকমই ছিল যে ঘুম থেকে উঠে আম্মুর কাজকর্ম যা কিছু করলো না করলো, কম্পিউটারটা চালু হবে, তখন কম্পিউটারে জেট অডিওতে গান শুনতাম সবাই।
তো ওই যেটা অডিওতে সব গান প্লে দিয়ে গান একটার পর একটা চলতো, সেখানে ফেরদৌসী রহমান ম্যাম, তারপর আব্দুল আলিম স্যার, আব্বাসুদ্দিন স্যার, ওনাদের যেই পুরোনো রেকর্ডগুলো, সেই রেকর্ডগুলো বাজতো। ও তো আমি সেই জিনিসগুলো এনজয় করতাম, যে কত পুরোনো রেকর্ড বাজতেছে, এরকম শোনা যায়। হ্যাঁ, ওই জিনিসগুলো এনজয় করতাম। তো আম্মু আব্বু বলতো যে তুমি এই গানটা তুলতে পারো। তো দেখা যায় ওভাবে করে করে আমি আস্তে আস্তে ফোক গান তোলা শুরু করলাম। যখন গাওয়া শুরু করলাম, আমার যেটা মনে পড়ে, আমার জন্য তখনকার সময় লাকি গান ছিল, এখনকার সময় আমি বলি লাকি গান, সেটা হচ্ছে ও কি গাড়িয়াল ভাই, ভাওয়াইয়া গান। আমার ভাওয়াইয়া গানের প্রতি একটা উইকনেস ছিল। এটা অটো ছিল হ্যাঁ, নাকি রংপুরে কিছু সময় কাটিয়েছো সে কারণে? না সে কারণে না, আমি জানি না, সামহাও এটা ছিল। মানে আলটিমেটলি তোমার ব্লাডে যেটা স্পার্ক করেছে দ্যাট ইজ ফোক, এবং এটা ন্যাচারালি তুমি নিয়েছো নিজের মধ্যে। প্রবাবলি, কারণ আমি তখনও যখন গান গাওয়া শুরু করলাম, ওই সময়টা যখন সবাই দেখছে যে ঐশীর গানে পছন্দ করছে, তো তখন আমি ওই যে ও কি গাড়িয়াল ভাই বা কুমটা বাতাস, ও কি ও বন্ধু কাজল ভ্রমরা, এরকম যেই ভাওয়াইয়া গান বা সাথে ভাটিয়ালি গান, সর্বনাশা, পদ্মা নদী, হ্যাঁ এরকম গানগুলো টান দিয়ে দিয়ে, ও পদ্মা নদী রে চিল্লায় টান দিয়ে তুমি দিয়ে এটা গাইতাম, বুঝতা? গাড়িয়াল ভাই টান দিয়ে গাইতাম। মানে আমি তোমাকে প্রশ্নটা করছি কারণ যে তুমি কি বুঝতা যে তোমাকে কেন পছন্দ করছে মানুষজন, তোমার গানটাই কেন শুনতে চাইছে, এটা না, কি আমি বুঝতে? বুঝতাম না। আমি খুব মানে অনেক ইন্সপায়ার্ড ফিল করতাম, যে আমি ধরেন গাড়িয়াল ভাই গাইলাম, তো সবাই খুব প্রশংসা করতো, মানে প্রশংসায় পঞ্চমুখ। আমি খুব ইন্সপায়ার হতাম, বা আমার গান সত্যি এত ভালো লাগছে, আমাকে আরো ভালো করতে হবে। এভাবে করে আসলে আমার গানের প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যায়, এবং আমার বাবা মাও দেখলেন যে না, মেয়ে প্রশংসিত হচ্ছে, তারাও আমাকে আরো ভালো করে গাইডলাইন কিন্তু দেওয়া তুমি শুরু ন্যাচারালি যে করলেন। হাই পিচে যে গান করো, এইটা তোমার কি খুব ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ, তখনও আমি হাই পিচে গান করতাম। আমার এখনই মনে পড়লো, আমার বিভিন্ন কম্পিটিশনের সুবাদে আমাদের বিভিন্ন গ্রুমিং করা হয়েছিল যখন আমি শাপলাকুড়িতে ছিলাম। তখন খুরশিদ আলম স্যার আমাদেরকে গ্রুমিং করেছিলেন। তো একবার স্যার আমাকে বলছিলেন, তুমি এত উপরে গাবে, এত উপরে কেন গাবে, এত উপরে তুমি পারবা, এরকম করে বলতেন। স্যার আমি পারবো, আমি তো ছোট তখন, খুব মানে জোর গলায় বলতাম আমি পারবো স্যার। মানে তখন থেকেই আমি উপরে গাইতাম, একটু মানে হাই রেঞ্জে গাইতাম, এরকম একটা টেন্ডেন্সি ছিল। স্টেজেও যখন গাইতাম, আমার শিক্ষক আমাকে এটা বলতে আবার মনে পড়ে গেল আরেকটা কথা। আমার যিনি শিক্ষক ছিলেন মোহাম্মদ শরীফ স্যার, শরীফ আঙ্কেল, তো তিনি একজন এক কথায় বলে একজন কমার্শিয়াল মানুষ ছিলেন। এটা এই দৃষ্টিতে বলা, তার একটা প্রতিষ্ঠান ছিল কল্লোল শিল্পী গোষ্ঠী, সেটা প্রফেশনালি কমার্শিয়ালি প্রোগ্রাম করতো সেই শিল্পী গোষ্ঠীটা। তার সাউন্ডের বিজনেস ছিল। তো সেসব কারণে কমার্শিয়াল বিভিন্ন প্রোগ্রামে তো যাতায়াত ছিল, মানে মোট কথা কমার্শিয়াল একজন মানুষ ছিলেন তিনি, যার কারণে তিনি আমাকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যেতেন। আচ্ছা, তিনি যখন দেখলেন যে আমি গান গাইলেই মানুষ শুনছে, পছন্দ করছে, বিশেষ করে ফোক গান, সব ধরনের গানই, তো তখন তিনি আমাকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যেতেন। আমি ক্লাস 4-এর শেষ দিক থেকে, মানে 2005-6-এর মাঝামাঝি, মানে এই সময়টা থেকেই আমি কমার্শিয়াল স্টেজে যাওয়া শুরু করি, এবং তখন থেকে আমি স্টেজ পারফরমেন্স শুরু করি। সো ওই সময়টা থেকে তুমি পেইড সিঙ্গার সামহাউ? হ্যাঁ, ক্লাস 4-5 থেকে? হ্যাঁ। ওয়াও, তোমার আব্বু এটাতে ইন্সপায়ার করতো তোমাকে? হ্যাঁ, আব্বু ইন্সপায়ার, কারণ তখন আমাদের আসলে টেন্ডেন্সি এমন ছিল না যে আমি প্রফেশনাল আর্টিস্ট হব। তখন আমাদের টেন্ডেন্সি ছিল যে আমি গান গাইছি, মানুষ শুনছে, ভালো লাগছে। তখন আব্বু আম্মু দেখছেন যে মানে মেয়ের গান সবাই পছন্দ করছে, তারাও ইন্সপায়ার হচ্ছেন যে সঠিক ওয়েতে শিখে আরও ট্রেন্ড আপ হয়ে আরও ভালো কাজ করতে, আরও কোয়ালিটি কাজ কিন্তু তুমি তো করতে। শেখার আগে স্টার হয়ে গেছো। সরি টু সে, এই কারণে বলছি যে ধরো তোমার আম্মুর কাছ থেকে শিখলা হাতে খড়ি। হ্যাঁ, 4 বছর বয়স থেকে কিন্তু আমার গান শেখা শুরু। হ্যাঁ, শিখছো রংপুর শিশু একাডেমিতে এবং পরবর্তীতে নোয়াখালীতে। ফোক কি তখন পর্যন্ত 4-5 পর্যন্ত মানে স্টেজে গাচ্ছ তুমি এবং আমি তো 4 বছর বয়সে শেখা শুরু করেছি, সেটা 2000 সাল। আমি 2003-এ নোয়াখালীতে আসলাম, এবং 2003-এ সেখানে গান শুরু করলাম, এবং সেখানে পুরোদমে সত্যিকার অর্থে একদম গানের সাথে মিলেমিশে গান শুরু কে করা। শেখাতো ওই সময়টাতে? তখন আমাদের সারগাম শেখাতো, বিভিন্ন উচ্চাঙ্গ সঙ্গীতের বিভিন্ন ধাপ মানে আমি আস্তে কেন আস্তে জিজ্ঞেস শুরু করছি করা, ঐশী? এবং পাশাপাশি গানও শেখাতো। আচ্ছা, ধাপে ধাপে লোকগান, দেশের গান, প্রতিষ্ঠান আধুনিক কেন্দ্রিক গান। হ্যাঁ, প্রতিষ্ঠান কেন্দ্রিক শেখা। হ্যাঁ। কিন্তু তোমার গান শুনলে যেটা মনে হয় যে ইউর স্পেশালিটি সামওয়ান তোমাকে ডিরেক্ট করতেছে। হ্যাঁ, হ্যাঁ, এবং ডিরেক্ট করেছেন আমার যিনি প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন, তিনি আমাকে বাসায় এসে আবার গান ও শেখাতেন। ওকে, তিনি আমাকে বাসায় এসে আবার আলাদাভাবে গান শেখাতেন।
গান Okay. শেখানো শুরু করেছেন। তো মানে তিনিও হয়তো দেখেছেন আমার মধ্যে কিছু একটা মানে লুকানো কিছু, তার কাছেও হয়তো মনে হয়েছে যে আমি কোনো না কোনোভাবে এই দিকটাতে ভালো করব, এবং আমি আসলে ওনার কাছে অনেক কৃতজ্ঞ, কারণ তিনি আমাকে একজন পারফর্মার হিসেবে তৈরি করেছেন। রাইট, তো তুমি স্টেজে গেলা, হ্যাঁ। স্টেজে তো মানে বিভিন্ন অ্যাট রকমের দ্য সেম টাইম আমি ক্লাসিক্যাল গানও শিখছি, অন্যান্য গানও শিখছি, শুনে শুনে লোকগান শিখছি, আধুনিক গান শিখছি, নজরুল রবীন্দ্র শিখছি, সেম টাইম আমি স্টেজ পারফর্মও করছি আচ্ছা, এবং আমি পড়াশোনা করছি। তুমি আমাকে একটা অনেস্ট ওপিনিয়ন বলো, তুমি যে এত হাই পিচে গাও, তোমার এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি? সত্যি করে বলবা। না, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি, কারণ আমি এটা গলা নিয়ে ব্যথা করে স্টাডি না? করার চেষ্টা বাট আমার করেছি। তোমাকে শুনলে মাঝে মাঝে আমার নিজের গলা ব্যথা করে, আই ডোন্ট নো না, কেন বলছি। আমার হাই রেঞ্জে গান গিয়ে কখনো গলা ব্যথা করে না, কিন্তু এটার অন্য একটা হিস্ট্রি আছে, গলা ব্যথা কখন করে বা কেন করে কি করে সেটা নিয়ে একটু পরে বলি। আচ্ছা ওকে, পরে বলো। যে জায়গাটায় তুমি ছিলা সেটা হচ্ছে যে তুমি 4-5 থেকে Stage স্টেজে performance করছো, শুরু করলাম। তো স্টেজে ফার্স্ট রেমুনারেশন মনে আছে? হ্যাঁ, মনে আছে। আসলে ওটা ছিল কি, তখন মানে টাকা পাওয়ার জন্য টাকা ছিল না। ডেফিনেটলি নট, আমি জাস্ট জিজ্ঞেস করছি। আমাকে যখন ওই আমি গল্প করে বলার মতো একটা আগে বলে নেই, সেটা হচ্ছে আমি তখন ক্লাস 2-3-তে পড়ি। আমাদের যেই শিক্ষা প্রতিষ্ঠান, আমি যেটা বলেছি যে আমাদের মুক্তমঞ্চের অনুষ্ঠানটা হতো শহীদ মিনারে, সেটার পাশেই আমার মৌমাছি কচিকাঁচার মেলা, যেখানে আমি গান শিখতাম। তো বলা যায় যে ওই মাঠটা হচ্ছে গিয়ে আমার জন্য, আমার সারা জীবনের জন্য ওটা অন্যরকম একটা মাঠ, যেখানে এখন গেলে আমি আবেগ আপ্লুত হয়ে যাই। ওই মাঠটাতেই মাঝে মধ্যে ছোটোখাটো আয়োজন হতো। তো সেখানকার একটা আয়োজনে সবাই কয়েকজন মিলে বসে একটা আসরের মতো গান শুনছিলেন। তো সেখানে আমি গাড়িয়াল ভাই গানটা গেয়েছিলাম, এবং গাওয়ার পরে কোনো একজন ডাক্তার খুশি হয়ে আমাকে 100 টাকা দিয়েছিলেন। আমি ওইটা ল্যামিনেটিং করে ডেট সহ সব কিছু ইনফরমেশন লিখে রেখে, এরকম তখন থেকে অনেক দিন পর্যন্ত আমি যেই এগুলোকে আমি বলতাম দোয়া, আমি যে দোয়াগুলো পেতাম সবগুলোকে আমি পিন আপ করে করে প্লিজ লেমিনেটিং history করো না, দিয়ে- সব কিছু লেমিনেটিং history করো দিয়ে না, তুমি তো রেখে সব দিতাম। টাকা লেমিনেটিং করলে তো সমস্যা। আমার কারণ ওগুলো কখনো আমার কাছে অর্থ ছিল না, আমার কাছে ওগুলো মানে এক একটা মানে অ্যাচিভমেন্ট ছিল। ডেফিনেটলি এবং সেগুলো আসলে আমি সেই মানুষগুলো হয়তো অনেককে মনে আছে, হয়তো অনেককে মনে নেই, কিন্তু তারাই আসলে আমাকে ইন্সপায়ার করেছেন সামনে আগাতে। রাইট। এবং সেই জিনিসগুলো আমি খুব জমিয়ে জমিয়ে রাখতাম এবং পরবর্তীতে দেখতাম। তো ওভাবেই আসলে শুরু। তো আস্তে আস্তে যখন আমার শিক্ষক এটা আমাকে ইন্সপায়ার করলেন, যেভাবে উনি হয়তো কোনো প্রোগ্রাম থেকে আমরা কমার্শিয়ালি শোতে যেতাম, তো সেখান থেকে আসতাম, তিনি আমাকে একটা সম্মানী দিতেন। তো সেগুলো আমি সবসময় আশীর্বাদ হিসেবে রেখে দিতাম। এমনি জমিয়ে রাখলেও প্রথম যেই একটা কমার্শিয়াল প্রোগ্রাম থেকে এসে সম্মানী জিনিসটাকে জানা, সেখানে আমাকে আমার শিক্ষক 300 টাকা দিয়েছিলেন। তো সেটা আমি তখন ছোট মানুষ, এই যে একটা অনুষ্ঠান করে এসে সম্মানী পাওয়া, এটা আমরা কখনো চিন্তা করিনি। কারণ আমাদের বাবা মার স্বপ্নটা ছিল যে মেয়েকে গান শেখাবে, মেয়েকে প্রফেশনালি আনবে বা কমার্শিয়ালি আনবে, এরকম কোনো ছিল না। এবং এটা পেলেও আমরা সবসময় গানটাকে করেছি, লালন করেছি মানে প্যাশন হিসাবেই, তখনও পর্যন্ত প্রফেশনালি না। তো এরকম করতে করতে আস্তে আস্তে বাড়তে থাকে। কোনো প্রোগ্রামে এসে 500 দিলেন, তারপরে 700, তারপরে 800, এরকম করে করে একটা পর্যায়ে আমরা একটু অন্যভাবে চিন্তা করা শুরু করলাম। আমার বাবা একটু অন্যভাবে প্ল্যানিং করা শুরু করলেন, যে একজন শিল্পী হিসাবে কোয়ালিটি বিল্ড আপ করা। ট্রু। তো সেটা করতে গিয়ে তখন একটা ডিমান্ড তৈরি করা, যে মানে যেখানে এভাবে সেখানে হলে না ঐশী করে, যাবে, রাইট। হ্যাঁ এরকম করে হলে ঐশী যাবে, বা এরকম সম্মানিত ঐশী যাবে। সেটা করে করে আস্তে আস্তে এমন একটা পর্যায়ে আমি এসেছিলাম নোয়াখালীতে, যেটা এখনো পর্যন্ত অনেক সিনিয়র শিল্পীরা নোয়াখালীতে ভাবেন না। নোয়াখালীতে আমি আমার বাবার চিন্তাধারা থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে এবং তার সুদূরপ্রসারী চিন্তা থেকে তিনি এমনভাবে প্ল্যানিং করে আস্তে আস্তে একটা কোয়ালিটি বিল্ড আপ করেছেন, যেখানে ঐশী একটা পরিচিতি হিসাবে আলাদা তৈরি হয়। কারণ এমনি মানুষ তখন আমাকে
অনেক ভালোবাসছিলেন। আমি যদি কোনো একটা জায়গায় ছোটোবেলাতে গান গাইতে যাইতাম, সবার ডিমান্ড থাকতো যে পরবর্তী অনুষ্ঠানে ঐশীকে আনতে হবে। তো এরকম করে দেখা যেত যে আমি আস্তে আস্তে ডিমান্ডেড প্রোগ্রাম করা শুরু করলাম, যে অমুক জায়গায় প্রোগ্রাম, ঐশীকেই লাগবে, ঐশীকে যেতে হবে। তো তখন একটা পরিবেশ তৈরি হয়ে যায় যে আমার নোয়াখালীতে আমাকে মানুষ পছন্দ করতো, আমাকে মানুষ শুনতো, এবং আমি নোয়াখালীর আনাচে কানাচে প্রচুর প্রোগ্রাম করেছি। ওকে। তো এরকম করে করে আর কি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে স্টেজ পারফর্মার হিসেবে উপরে ওঠা। নোয়াখালীর বাইরে যদি আমি বলি বাংলাদেশ নিয়ে, ওই ব্রেক থ্রুটা কখন বা কিভাবে? নোয়াখালীর বাইরে আমি তখনই যখন ছোটোবেলায় করতাম, দক্ষিণাঞ্চলে একটা দখল আস্তে আস্তে চলে আসছিল। কারণ আস্তে আস্তে নোয়াখালী থেকে বের হয়ে কুমিল্লা, তারপরে তখন ফেনী লক্ষ্মীপুর আলাদা হয়ে যায় জেলা যদিও, কিন্তু ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী একসাথেই, আমরা যেটা বলি বৃহত্তর নোয়াখালী। তো লক্ষ্মীপুর ফেনী এগুলোতে আমি খুব অনুষ্ঠান করতাম, এবং সেগুলোর আনাচে কানাচে গ্রামে গঞ্জে অনেক অনুষ্ঠান করেছি। মানে ওগুলো প্রত্যেকটা প্রোগ্রাম আমার জন্য এক একটা গল্প, প্রত্যেকটা অনুষ্ঠান আমার জন্য এক একটা স্টোরি ছিল। তো সেখানেও আমি আবার অনেক কিছু ফেস করেছি, অনেক কিছু শিখেছি। যেমন আমি যখন স্টেজ পারফরমেন্স শুরু করলাম, তো একটা স্টেজ পারফর্ম করতে গেলে তো কয়েকজন শিল্পী থাকতেন। তো অবশ্যই তারা যারা ছিলেন আমার সিনিয়র ছিলেন, অনেক দিন থেকেই তারা সেখানে স্টেজ পারফর্ম করে আসছেন। তো সেখানে দেখা যেত যে যদি 3 জন শিল্পী থাকতেন, দর্শকের দিক থেকে একটু ডিমান্ড থাকতো যে ঐশী বেশি গান গাবে, ঐশীর গান আমরা বেশি শুনতে চাই। সেখান থেকে আস্তে আস্তে একটা হিংসা বলবো বা কিছু একটা শুরু হতে থাকলো। এটা ছিল লোকাল লেভেল, এবার তুমি ন্যাশনাল লেভেল এটা ফেস করতেছো? না, লোকাল লেভেলের কথাই আমি বলছি। ও লোকাল লেভেলও এটা ফেস করা শুরু করলো? আচ্ছা, লোকাল লেভেলে আমি যখন স্টেজ শো শুরু করেছি একদম শুরুতে, তখন থেকে আমি এটা দেখা শুরু করলাম যে একটা পর্যায়ে এমন হলো যে আমি যেই গানগুলো গাইলে মানুষ খুব পছন্দ করতো, দেখতাম আমি যদি পরে গান গাই, আগে যদি গাচ্ছেন কেউ, সেগুলো গেয়ে ফেলছেন। তো তখন তারা ভাবছেন যে এগুলো গেয়ে ফেললাম, ঐশী এখন দুর্বল হয়ে গেল। তখন আমি একটু অন্যভাবে, আমার বাবা প্ল্যান করে দিতেন আমাকে যে তুমি তাহলে এই গানগুলো, যেই গানগুলো মানুষ শুনেন না বা হয়তো হারিয়ে গেছে বা পছন্দ করেন না বা এগুলো স্টেজে গাওয়া হয় না, সেরকম গানগুলো গাইতাম। আলটিমেটলি একটা অনুষ্ঠানের শেষে দেখা যেত আমি ওই গানগুলো গেয়েই সাকসেসফুল হয়ে বের হয়ে আসছি, এবং প্রোগ্রাম শেষে সবাই হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বাসায় ফিরছে। তো এরকম অনেক অনুষ্ঠান গিয়েছে। তো সেই অনুষ্ঠানগুলোতে আবার এমনও দেখা যেত যে একটা পর্যায়ে এমন আসলো, যত রকমের গান আমি গাইতে পারি সব রকমের গান শুরু থেকে গাওয়া শেষ, এখন ঐশী কী করবে? তখনও আমি একদম, কেউ চিন্তা করতে পারে না এরকম ভিন্ন ধরনের অন্যরকম কিছু গান আমি খুঁজে বের করে দিতেন, আমার বাবা সিলেক্ট করে দিতেন যে এভাবে গাও, এই সিরিয়ালে মেনটেন করে গাও, এভাবে গাইলে হয়তো মানুষ পছন্দ করবে। এরকম করে প্ল্যানিং করে করে গাইতাম, এবং আলটিমেট রেজাল্ট ছিল মানুষ আমাকে ভালোবাসা দিত। আসলে এই জায়গাগুলো থেকেই আমি দেখা শুরু করলাম যে মানুষ আমাকে পছন্দ করছে, আমাকে ভালোবাসছেন, আমাকে দর্শকরা আরও ইন্সপায়ার করছেন। আমি ক্লাস 6-7, আমি ক্লাস 5-6-7 তখন থেকে আমি অটোগ্রাফ দেওয়া শুরু করেছি। আমি যখন গ্রামেগঞ্জে যেতাম তখন অনুষ্ঠানগুলো করতাম, তখনকার, এখন আমি যেই অনুষ্ঠানগুলোতে যাই একটা জাঁকজমক একটা বিষয় থাকে, তখন আমি যখন গ্রামেগঞ্জে অনুষ্ঠানগুলোতে যেতাম ওই ব্যাপারগুলো থাকতো, এবং তখন আমাকে গ্রামের মানুষরা ওই ভালোবাসাটা দিতেন, অন্যরকমভাবে আপন করে নিতেন। অটোগ্রাফের জন্য মানে বাচ্চা থেকে ইয়াং জেনারেশন পর্যন্ত আমার কাছে তখন অটোগ্রাফ নিতে আসতেন, আমি অটোগ্রাফ দিতাম। মানে এটা একদম অন্যরকম, মানে কি বলবো, আমার আগানোর পিছনে অন্যরকম ইন্সপিরেশন ছিল এই জিনিসগুলো, যে আমি আরও বড় স্বপ্ন দেখতেছি। মানে যত দিন যাচ্ছে, যত আমি ফেস করছি, তত আমার স্বপ্ন বড় হচ্ছে, আমার বাবার স্বপ্ন বড় হচ্ছে, মায়ের স্বপ্ন বড় হচ্ছে, যে ওকে নিয়ে তাহলে আমরা এভাবে কাজ করি, ওকে আরও ওয়েল প্রিপেয়ার্ড করি। এভাবে করতে করতে আসলে মানে আমার কাজ করার পেছনে মানুষের ভালোবাসাটা অন্যরকম একটা গুরুত্বপূর্ণ অবদান পালন করেছে আমি সামনে আগানোর ক্ষেত্রে। তো তখন আবার এরকমও হতো যে যখন দেখা গেলো যে কোনোভাবে আমাকে আটকানো যাচ্ছে না, তো তখন সাউন্ডে একটা খেলা করা হতো। তো আপনি যেহেতু ভয়েস নিয়ে কাজ করেন, আপনি একজন রেডিও জকি, আপনি ভালো করেই জানেন যে একজন
মানে কণ্ঠশিল্পী বা একজন কণ্ঠ যোদ্ধার জন্য সাউন্ড ইঞ্জিনিয়ার অনেক বড় বড় একটা fact. ফ্যাক্টর, সাউন্ড অনেক বড় একটা ফ্যাক্টর। অনেক বড় মাপের শিল্পীকেও সাউন্ড দিয়ে অনেক কিছু করে ফেলা যায়। হুম তো তখন দেখা যেত যে আমি আমার আগে যারা গান গাইছেন সাউন্ড খুবই চমৎকার, খুবই ভালো, আমি যখন গান গাইতে উঠলাম তখন সাউন্ড একদম এলোমেলো। তো অসংখ্য প্রোগ্রাম এরকম গিয়েছে যে আমি গলার জোরে গান গেয়ে সফলতা নিয়েই এসেছি, তাও হয়তো পিছিয়ে যায়নি, তাও হয়তো আমাকে আটকানো যায়নি তখনও পর্যন্ত। তো এনিহাও মানুষ হয়তো ওই র ভোকালটাই পছন্দ করতেন, ওভাবেই হয়তো আমার গানটা মানুষের ভালো লেগেছে। তো সেভাবেই সাউন্ড নিয়ে ওই খেলাটা আমাকে ফেস করতে হয়েছে। রাইট। আমরা ঢাকার জার্নিটার দিকে এবার একটু আস্তে সবাই আস্তে- যে ওরকম করেছে তা তা না, না, কিন্তু but একটা জায়গায় you face it. পজিটিভ Okay. অনেকেই ছিলেন, আমাকে অনেক ইন্সপায়ার করেছেন। আমার এই যে আমি যেটা বললাম যে শিক্ষকরা, অনেকেই সিনিয়ররা ছিলেন, যে অনেক সিনিয়ররা ছিলেন যে আমাকে পছন্দই করতেন না, ইভেন অনেক প্রাতিষ্ঠানিক শিক্ষকরাও, যে কেন ঐশী কেন এরকম আগাচ্ছে বা এরকম করছে, অনেকে আমাকে টেনে ধরার চেষ্টা করেছেন। তাদের মধ্যে অনেকেই এখন বলেন যে আরে ঐশীকে তো আমরা মানুষ করেছি, অনেকেই এরকম গল্প করে এখন প্রাউড ফিল করে বলেন, আমিও তাতে অনেক প্রাউড ফিল করি। তো কিন্তু অনেকেই ছিলেন যারা আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক সাহস দিয়েছেন, বলেছেন যে এভাবে ভাবে করো, হ্যাঁ ভালো করবে, চেষ্টা করো, শিখে যাও, ধরে রাখো, সাধনা করো। তো যাক, এভাবে করে করে আস্তে আস্তে রেকর্ডিংয়ের জায়গাটাতে আসি। এবার রাইট। রেকর্ডিংয়ের কাজ কিভাবে শুরু করলাম। তা আমি আমার শরীফ আঙ্কেলের পরে হাফিজউদ্দিন বাহার স্যারের কাছে আমি গান শেখা শুরু করেছিলাম। উচ্চাঙ্গ সঙ্গীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত। স্যার আমাকে সঙ্গীতের যে বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা থাকা উচিত সেই বিভিন্ন শাখায় স্যার আমাকে শেখানো শুরু করলেন, এবং তার মাধ্যমেই আমার রেকর্ডিং যাত্রাটা শুরু। ওকে। যে কোনো একটা ভাবে স্যার লিংক তৈরি করে দিয়েছিলেন, এবং সেখান থেকে আমার প্রথম রেকর্ডিং হয়েছে শিহাব রিপন, তিনি কম্পোজিশন করেছিলেন একটা, সেটাও লোকগান ছিল। মনে আছে গানটা? লিখেছিলেন, মনে আছে মোটামুটি। মানে লোকগানটা কি তোমার জন্যই লেখা হয়েছিল? হ্যাঁ, মৌলিক লিখেছিলেন লোকগান? একজন বন বিভাগের একজন কর্মকর্তা, তিনি গান লিখেছেন, সুর করেছেন, এবং শিহাব রিপন ভাইকে দিয়ে কম্পোজিশন করেছিলেন। আচ্ছা। তো সেটা ছিল আমার প্রথম রেকর্ডিং। স্যারের মাধ্যমে আমি এই রেকর্ডিং যাত্রাটা শুরু করলাম, এবং স্যার একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন, তিনি নোয়াখালীতে প্রথম হোম স্টুডিও খুললেন। আমি তখনও নোয়াখালীতে থাকি। আচ্ছা। এটা হচ্ছে 2008-9 সালের দিকে। কোন ক্লাসে পড়ছো তখন তুমি? আমি তখন 7-8-এ। ওকে। তো স্যারও হোম স্টুডিও দিলেন বাসায়, এবং স্যারের কাছেও আমার অসংখ্য রেকর্ডিং আছে, স্যারের বিভিন্ন গান, সেগুলো হয়তো কখনো রিমেক হয়ে সামনে আসবে। তো স্যার নিজে তো হোম স্টুডিও দিলেন, এবং স্যারের মাধ্যমে আমিও শিখেছি। মানে স্যার আমাকে ধরে ধরে স্টুডিওর বিভিন্ন কাজ, কিউবেস, নিউয়েন্ডো, এরকম বিভিন্ন সফটওয়্যারগুলোর কাজ স্যার আমাকে ধরে ধরে শিখিয়ে দিয়েছেন। হয়তো আমি সেগুলো এখন আমার ব্যক্তিগত লাইফে ওভাবে কাজে লাগাইনি, কিন্তু আমার নিজেরও বাসায় একটা আমার নলেজের জন্য একটা সেট আপ আছে, যেটা আমি স্যারের ওই নলেজ থেকে কাজে লাগিয়েছি, এবং সেটা হয়তোভাবে আমি বহির্প্রকাশ করার যোগ্যতা অর্জন করতে পারিনি। তো ওভাবে আমার রেকর্ডিং লাইফটা শুরু হলো, এবং তখন আমরা এবার এই রাস্তায় আমাদের বিভিন্ন স্বপ্ন দেখা শুরু হলো, যে গান তৈরি করা, গান বের করা। তো সেই জায়গা থেকে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, আমি অনেক কাজ, আমি নোয়াখালী থেকে ঢাকায় এসে গিয়েছি। তার মধ্যে আমরা খুব সম্প্রতি সময়ে হারিয়েছি বাসুদেব ঘোষ, বাসুদার কাছেও আমার প্রায় 11টা গানের রেকর্ডিং ছিল। আমরা নোয়াখালী থেকে এসে স্যারের ওখানে বাসুদার কাছে রেকর্ডিংগুলো করতাম। তো এই যে আমি এসে যেই রেকর্ডিং সেশনগুলো করেছি, এই প্রত্যেকটা সেশন ছিল আমার জন্য লার্নিং সেশন। আমি এই সেশনগুলো করার কারণে আমি তৈরি করেছি নিজের টার্নিং পয়েন্টের যেই কাজগুলো, সেগুলোর জন্য আমার শিক্ষা হয়েছে যে কিভাবে এই জায়গাটাতে কিভাবে কাজ করতে হয়। তো এরকম কাজ করতে করতে 2011 সালের দিকে হৃদয় খানের যে তৃতীয় একক অ্যালবাম হৃদয় মিক্স 3, সেটার ইনিশিয়েটিভ নিয়েছিলেন হৃদয় খান। আচ্ছা আচ্ছা। তো সেই ইনিশিয়েটিভটা নেয়ার পরে সামহাও আমি সেটা ইনফর্মড হই, আমি কিন্তু নোয়াখালীতেই থাকি। আমি ইনফর্মড হওয়ার পর সেখানে যেই প্রসিডিউরটা হয়েছিল, যে ভয়েস রেকর্ডিং, প্রায় 40,000 ভয়েস রেকর্ডিং কালেক্ট করেছিলেন। ওই ভয়েস রেকর্ডিং থেকে 6 জনকে
40,000 থেকে আলটিমেটলি 6 জনকে বাছাই করা হয়েছিল। লাকিলি আমি ওই 6 জনের মধ্যে ছিলাম। ওকে। সো আমার হৃদয় মিক্স 3-তে কাজ করা হলো। ওটা হচ্ছে আমার উল্লেখযোগ্য কাজ, মিডিয়াতে উল্লেখযোগ্যভাবে একটা প্রচারণার সহিত কাজ করা শুরু। এবং হৃদয় মিক্স 3-তে কাজ করার জন্য আমরা 6 জন যেহেতু বাছাই হয়েছিলাম, তো আমরা 6 জনই থাকতাম রেকর্ডিংয়ের দিনগুলোতে। ওগুলো ছিল এক একটা গল্পের দিন আমার জন্য। তখন নোয়াখালী থেকে এসে পড়াশোনার ফাঁকে ফাঁকে এসে ঢাকায় থাকা, এর মধ্যে আবার নোয়াখালী গিয়ে গিয়ে পড়াশোনা কন্টিনিউ করতাম। মানে আমি এমন হয়েছে, আমি ভোরবেলা রওনা দিয়ে ঢাকায় আসতাম, সারাদিন কাজ শেষে রাতের বেলা আবার রওনা দিয়ে নোয়াখালী চলে যেতাম, পরের দিন আবার স্কুল করতাম। তো তোমার লেখাপড়ায় প্রবলেম হতো না এতে? না, প্রবলেম হতো না, কারণ তখন থেকে আমি এই জিনিসগুলো এনজয় করা শুরু করলাম। যে আমি যখন এরকম করছি সবাই আবার বলতো যে বাহ, এরকম করে এসে আবার পড়াশোনা করছে, স্কুল করছে, ক্লাস করছে। তো টিচাররাও অ্যাপ্রিসিয়েট করতো যে হ্যাঁ আমি কাজ করা শুরু করেছি। এই যে এভাবে নোয়াখালী থেকে তখন ঢাকায় এসে এভাবে কাজ করা, এগুলো প্রত্যেকটা জিনিস এক একটা বিষয় ছিল, প্রত্যেকের জন্যই স্পেশাল ছিল যে ঐশী এভাবে গিয়ে কাজ করছে। ওকে। তো হৃদয় মিক্স 3-র জার্নিটাও আমার জন্য লার্নিং সেশন ছিল। সেখানে যখন কাজ শুরু করলাম, আমরা রেকর্ডিংয়ের সময় 6টা গান 6 জনই তুলতাম। তো যখন সবগুলো গানই ভালো করে গাইতাম, তো আমাকে বলা হতো যে না না, এই গানটা তোমার জন্য না, তোমার জন্য স্পেশাল গান রাখা আছে, তুমি গানটা। মানে তখনই যখন সবাই গান শুনতো না, তখন মানে আমার গান 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 গাইলেই না আমি দেখতাম, আমি জানি না আমার মধ্যে কি, আমার কাছে এখনও মনে হয় যে আমি হয়তো সেভাবে গাইতে পারি না, বা আমি জানি না আমি কেমন গাই। কিন্তু তখন থেকেই আমি যখনই গাইতাম, সবাই আমার কাছে মনে একটু এক্সেস প্রশংসা করতো, বা সবাই একটু বেশি বেশি বলতো যে এত জোস এত জোস। তো সবার থেকে এরকম একটা রেসপন্স পেয়ে আমারও একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে। যাই হোক, হৃদয় মিক্স 3 33-তে লঞ্চ হয়েছিল, খুব বড়সড় আয়োজন করে। আমাদের জন্য সেটা একটা স্পেশাল বিষয় ছিল, এবং সেখানে অনেক আমাদের পরিচিত স্বনামধন্য অনেকে এসেছিলেন। আমাদের অ্যালবাম লঞ্চিং হয়েছে, সবাই জেনেছে। ওটা একটা নাইস স্টার্ট ছিল। এবং 2000 উল্লেখযোগ্যভাবে, কত সালে এটা মনে আছে? হ্যাঁ 2012 সালে। এবং তখন আমার মনে পড়লো যে বিভিন্ন পত্রিকায়, অনেকগুলো পত্রিকায় আমাদের 6 জনকে নিয়ে প্রতিবেদন হয়েছিল, এবং সেটা হিউজ একটা বিষয় ছিল আমাদের জন্য, আমার জন্য। তখন বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার সহ যত স্ট্যাবলিশড পত্রিকা আমাদের দেশে আছে, হ্যাঁ সমকাল সহ আরও অনেকগুলো, তো সেগুলোতে একটা নিউজ আসা এবং বারংবার আসা, সেটা আমাদের জন্য একটা বিষয় ছিল। তো তখন মঞ্জুর কাদের জিয়া ভাইয়া, আমি সবসময় এটা মনে রাখবো, ভাইয়ার কাছে আমার প্রথম ইন্টারভিউ 2012 সালে। প্রথম আলো মঞ্জুর কাদের জিয়া? হ্যাঁ, তো জিয়া ভাই। ওকে, দেখতেছ হয়তো ওনার কাছে আমার প্রথম ইন্টারভিউ, এবং ভাইয়া তখন থেকে আমাকে খুব স্নেহে রেখেছিলেন, খুব স্নেহে। এবং ভাইয়ার কাছে প্রথম ইন্টারভিউ, খালেদ সরকার ভাইয়া, আমরা সবাই চিনি যারা আমরা এখানে কাজ করি। তিনি ফটোগ্রাফি করেছিলেন এসে আমাদের 6 জনের, এই যে একটা উৎসবের মতো আমাদের 6 জনের ফটোগ্রাফি করা, প্রথম আলো থেকে ইন্টারভিউ হওয়া, জিয়া ভাইয়া এসে ইন্টারভিউ নেওয়া, হ্যাঁ এর পরবর্তীতে নিউজটা আসা, এত বড় একটা নিউজ, হ্যাঁ একটা মিক্সড অ্যালবামে কাজ করা নিয়ে, আমাদেরকে নিয়ে এত চমৎকার ছবি দিয়ে, এগুলো যে তখন কত আবেগ আপ্লুত হওয়ার মতো বিষয় ছিল, এটা এখন আসলে আমি এক্সপ্লেইন করতে পারবো না। তো এরকম ভাবেই আসলে আস্তে আস্তে আগাচ্ছিলে, চিনতে শুরু করলাম এবং আগানো শুরু করলাম। আমি যদি তোমাকে একটু বলি, মানে একটু এগিয়ে নেই, সেটা হলো যে তুমি বাংলাদেশের ঐশী হয়ে উঠলা কবে? মানে থাকে না যে সব শ্রেণীর মানুষ তোমাকে জানলো। একটা হচ্ছে নোয়াখালীতে তুমি দাপিয়ে বেড়াচ্ছিলে, সেটা ঠিক আছে। ঢাকাতে একটা ভালো এন্ট্রি হলো হৃদয় খানের মাধ্যমে। তার আগে তুমি কমার্শিয়ালি টুকটাক দু একটা প্রজেক্ট করেছো, তুমি ঢাকায় এসে গান গাওয়ার চেষ্টা করেছো স্টুডিওতে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট এতে ন্যাশনালি একদম পুরো দেশ কাঁপানোর মতো পারফরমেন্সের যে জায়গাটা যদি আসি, প্রথম ব্রেক থ্রু, প্রথম আলোতে নিউজ হয়েছে, সেটাও একটা ভালো কাভারেজ। কিন্তু হয় না, গান গিয়ে পুরো দেশের মানুষকে জানাচ্ছ তুমি, সেটা গণমাধ্যমে হোক বা যে কোনো জায়গাতে হোক। সেটার প্ল্যানিংটা আসলে শুরু করেছি হৃদয় মিক্স 3-র পরেই। ওকে। সিনিয়রদেরকে আমি সবসময় মানে
অনেক অনেক বেশি রেসপেক্ট করি, কারণ তাদের কারণে এই সোসাইটিটাকে আমরা চেনা এবং এখানে কাজ করার স্বপ্ন দেখা, গান নিয়ে কাজ করার স্বপ্ন দেখা। কিন্তু আমাকে অনেক সিনিয়ররা আছেন যারা আমার গান শুনে অনেক ইন্সপায়ার করেছেন এবং কিভাবে কাজ করতে হবে গাইডলাইন পেয়েছি, অনেক সিনিয়রদের স্নেহের হাত আমি আমার মাথায় পেয়েছি। কিন্তু এর মধ্যে কাজ করতে গিয়ে অনেক সিনিয়রদের রোষানলে পড়তে হয়েছে। মানে দেখলাম যে আমি হয়তো সম্মানের সহিত তাদেরকে সালাম দিয়েছি বা এগিয়ে গিয়েছি কথা বলতে, কিন্তু তাদেরকে দেখে মনে হয়েছে আমি হয়তো কাঁটা নিয়ে দাঁড়িয়ে আছি এবং তারা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন। সেই রেসপন্সটা আমি পাইনি। যারা লেজেন্ডারি আছেন তাদের অনেকের কাছ থেকেও এরকম হয়েছে। আমি যেটা বিলিভ করি, যারা এমন লেজেন্ডারি আর্টিস্ট আছেন তাদের আসলে এরকম করার প্রয়োজন নেই, কারণ তারাই ইয়াং জেনারেশনকে, কারণ আমি ছোট, আমার চেয়ে ছোট আমি যদি এখন 22-23 বছরের একটা মেয়ে হই, আমার চেয়ে ছোট 10-12 বছরের একটা মেয়ে বা ছেলে যদি গান করা শুরু করে, আমি অবশ্যই তাকে পজিটিভলি ইন্সপায়ার করব। তার সাথে আমার কম্পিটিশনে তো প্রশ্নই ওঠে না, তাকে আমি বিভ্রান্তও করতে পারি না। কিন্তু আমি বিভ্রান্ত হয়েছি অনেক জায়গায়। আমি এই কাজগুলো করতে গিয়ে নিজ থেকে যখন কাজ করা শুরু করি নোয়াখালী থেকে এসে তখন আমি দেখেছি অনেকে আমাকে একটু সরিয়ে নিয়ে একটু ভুল রাস্তাও দেখিয়ে দিয়েছেন এবং অনেকে আমাকে একটু অনুৎসাহিত করারও চেষ্টা করেছেন। তার মধ্যে থেকেও আমি সাহস নিয়েছি যে হয়তো আমি কিছু করতে পারছি বা পারবো বলেই তারা হয়তো আমাকে একটু আলাদা করে রাখার বা একটু ঠেলে ফেলে দেওয়ার বা একটু টেনে ধরে রাখার চেষ্টা করেছেন। সেটা আমার জন্য একটা লার্নিং। কিন্তু এই সব কিছুর ভিড়ে পজিটিভ দিকটা হচ্ছে আমি অনেকের কাছ থেকে অনেক ইন্সপিরেশন পেয়েছি বলেই আস্তে আস্তে পথ চিনেছি। তো এইভাবে চিন্তা করতে করতেই আমাদের একজন পরিচিত, আমার একজন আঙ্কেল, জনি খান, তিনিও গান করেন। তো জনি আঙ্কেল একদিন বললেন যে রবির জীবন তো ভালো গান লিখেন, এখন ভালোই গান লিখছে, অনেক কাজ করছে, সে তো আমার বন্ধু, সে তো আমাদের নোয়াখালীর, আমার বাড়ির পাশের কালের কণ্ঠ পত্রিকার কাজ করেন। জীবন। তো সে এভাবে গল্প করার পর আমরা জানলাম, তার আমরা বিভিন্ন কাজ শুনেছিও তখন। তো জানার পরে হঠাৎ একদিন এক ঈদে সত্যি জনি আঙ্কেল রবিউল ইসলাম জীবনকে আমাদের বাসায় নিয়ে আসলেন এবং আমাদের সাথে পরিচয় করিয়ে দিলেন। তো সেটা আরেকটা শুরু, পরিচয় হলো এবং তিনি আমাদের গান শুনলেন। তো প্রথম পরিচয়টাতে তিনি হয়তো সেভাবে বুঝে ওঠেননি বা সেভাবে হয়তো সিরিয়াসলি নেননি, যে বলেছেন যে হ্যাঁ কাজ করা যাবে, কিন্তু আরেকটু সময় নেই, আরেকটু পরে। তো এরপরে আমাদের বারবার দেখা হয়, আরও বেশ কয়েকবার তিনি আমাদের বাসায় বেড়াতে আসেন এবং তিনি আমার গান শোনার পরেও তার হয়তো কিছু আইডিয়া ছিল না যে একটু ভার্সেটাইল গান নিয়ে, বা আমি যে একটু বোল্ডলি চিৎকার করে গান গাওয়া ছাড়াও সফটলি মেলোডিয়াস গানগুলো, ঠান্ডা গানগুলোও গাইতে পারি। তো তিনি সামহাও সেটাও শুনলেন। শোনার পরে আস্তে আস্তে তিনি এবার মত ঘুরে গেল যে না, হ্যাঁ, আমার বাবাও আসলে এমন একজন মানুষ, তিনি যেহেতু প্ল্যান করেছেন যে কাজ করবেন, তিনি ছাড়বার মানুষ নন। তো তিনিও সবসময় যোগাযোগে ছিলেন রবিউল ইসলাম জীবনের সাথে এবং প্রায় যোগাযোগ রাখতেন যে কি খবর, কাজ নিয়ে কি আগালেন কি না, কি করা যায়, এরকম যোগাযোগ থাকতো। তো একটা পর্যায়ে রবিউল ইসলাম জীবন আমাদেরকে আইডিয়া দিলেন তো যে ইমরান ভাইয়া, তো ইমরান ভালো কাজ করছে, যে ওকে দিয়ে আমরা একটা কাজ করতে পারি। তো তখন আমার আব্বুও রাজি, যেই কথা সেই কাজ। আমরা ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করলাম রবিউল ইসলাম জীবন আঙ্কেলের মাধ্যমে। আমি জীবন আঙ্কেল বলি যেহেতু আমার বাবার সাথে ভাই সম্পর্ক, আর আমিও তখন ছোট। তো জীবন আঙ্কেলের মাধ্যমে ইমরান ভাইয়ের সাথে আমাদের কাজ শুরু হলো এবং কাজ শুরু করলাম। কাজ করার জন্য অবশ্যই আর্থিক একটা বিষয় লাগে, সেই জায়গা থেকে কোনো আক্ষেপ আমাদের ছিল না। যেভাবে বলবে সেভাবে, যেভাবে আমাদেরকে কাজ করতে বলা হবে সেভাবেই আমরা আগাবো। তো কাজ শুরু করা, একটা গান করলাম নোয়াখালী থেকে এসে, একটা গান করার পরে কথা হলো যে আচ্ছা ঠিক আছে, আমরা আরও একটা গান করি।
এরকম করে করে আমাদের 4টা গান তৈরি হলো, যে 2টা আমার সলো গান আর 2টা ডুয়েট গান। আর আমার বাবার যেটা প্ল্যানিং ছিল যে যেহেতু ইমরান ভাইয়া কাজ শুরু করেছেন, ওনাকে দিয়ে এই কাজগুলো সবগুলো করাবো। তো ভাইয়াই 4টা গান করলেন, রবিউল ইসলাম জীবন তিনি 4টা গান লিখলেন, আমি গাইলাম। এরপরে প্ল্যান হলো যে আচ্ছা আমরা যেহেতু 4টা গান করে ফেলেছি, আমার বাবাও বললেন এবং সব মিলে রবিউল ইসলাম জীবনও রাজি হলেন, উনিও বললেন যে ঠিক আছে আমরা 10টা গান করে ফেলি। এরকম আসলে একটা গানের প্ল্যানিং থেকে আলটিমেটলি 10টা গান হয়ে যায়, এবং সেখান থেকে অনেকগুলো গান এখন পর্যন্ত ভালো রেসপন্স দিয়ে বের হয়ে এসছে। আর তার মধ্যে থেকে তুমি চোখ মেলে তাকালে গানটার আমরা তখন মিউজিক ভিডিও করেছিলাম, এটা আমার সাথে ইমরান ভাইয়ের ডুয়েট গান ছিল। ওকে। তো সব মিলে আমরা আর্থিকভাবে কোনো কার্পণ্যতা করিনি আমার বাবা, কারণ আমার বাবা সবসময় এমন ছিলেন যে স্বপ্ন দেখেছেন, প্ল্যান করেছেন, এই কাজটা করবেন, এভাবেই করবেন। কত সালে অ্যালবাম বের হলো তোমার? ওটা অ্যালবামের কাজ শুরু করেছি 2012-তে, মানে হৃদয় মিক্স 3 পর। 12তেই বেরোলো? না, 2.5 বছর কাজ শেষ করে 2015-তে আমার অ্যালবাম রিলিজ হয়েছে ফেব্রুয়ারির 7 তারিখ। ওকে, তো রেসপন্স কেমন পেলে? 2015 সালে তখন ছিল সিডির একদম শেষ সময়, রাইট। ওই সময়ে ব্যবসায়িকভাবে সফল ছিল আমার সিডিটা, এবং এটা মানে তখনকার সময়ে এখনও আমি প্রাউড ফিল করে বলবো, আমার মনে হয় না কোনো শিল্পীর, বিশেষ করে কোনো নতুন শিল্পীর শুরুতে আসা নিয়েই এত নিউজ হয়েছে। আমার ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, কিছু টেলিভিশন ইন্টারভিউ সহ আমার আমরা মনে হয় কাউন্ট করে শত শত নিউজ পেয়েছি। 2012 সাল থেকে 2015 সাল পর্যন্ত কন্টিনিউয়াসলি ঐশী আসছে, ঐশী এক্সপ্রেস, আমার অ্যালবামের নাম দেওয়া হয়েছিল ঐশী এক্সপ্রেস, ঐশী আসছে, ঐশী এক্সপ্রেস আসছে, মানে এরকম এত নিউজ হয়েছে। আজ পর্যন্ত আমার মনে হয় কারো এত নিউজ হয়নি একটা অ্যালবামকে কেন্দ্র করে, কিংবা একজন শিল্পীকে কেন্দ্র করে, বা তার আশাকে কেন্দ্র করে। তো তখন এটা আমাদের জন্য হিউজ বিষয় ছিল। তো এইভাবে শুরু কাজ নিয়ে বলছিলাম যে 10টা গান আমরা করে ফেললাম। তো পেমেন্টের জায়গা থেকে যেটা ছিল, আমার বাবা সবসময় মানে ওই জায়গা থেকে একদম ঠিকঠাক ছিলেন, এবং তখনকার সময় যতটুকু হওয়া উচিত বা যা বলেছে আমরা এটা নিয়ে কখনো কোনো কথাও বলিনি, এবং সম্মানের সহিত সেভাবে কাজ করেছি, কারণ আমরা ভালোবাসা থেকে এই কাজটাকে নিয়েছিলাম। একদম শেষ যেই পেমেন্ট প্রসিডিউর, সেখানে হয়তো আমাদের কোনো আর্থিক টানাপোড়েনের জন্য না, সামহাও 5,000 টাকা মনে হয় একটু শর্ট পড়ে গিয়েছিল। হ্যাঁ, শর্ট পড়ে গিয়েছিল বলতে হয়তো দেয়া হয়নি। লাখ লাখ টাকার ভিড়ে 5,000 টাকা যদিও কিছু না। আমাদের সেই সময়ে আমার এই অ্যালবামটাতে আমার বাবা একটা গানের মিউজিক ভিডিও সহ আমরা প্রায় খরচ করেছিলাম প্রায় 12-13 লাখ টাকা একটা গানের পিছনে, একটা অ্যালবামের পিছনে। অনেক, পুরো অ্যালবামটা, মানে আমাদের কি বলো, আজকাল তো 5,000 টাকাতে গান কারণ ওই চিন্তাটাই ছিল যে সবাই মিলে কোয়ালিটি কাজ করা। ওকে। কারণ অনেক দিন ধরে, এটা যদিও 12 সালে গাওয়া বা 12 সাল থেকে কাজটা শুরু, কিন্তু এর মধ্যে আরও আগ থেকে 2008-9 সাল থেকে কিন্তু আমার রেকর্ডিং যাত্রাটা শুরু, যার কারণে অনেক লার্নিং হয়েছে। অনেক জায়গায় ভুল করে যেতে গিয়ে আবার শিখেছি যে না, এটা ঠিক না, এটা আমাকে ভুল জানানো হয়েছে, বা কেউ আমাকে ভুল দেখিয়ে দিয়েছে, আমি আবার সঠিকটা জেনে আবার সেই জায়গায় এসেছি। এরকম করে করে জেনে আমরা সবসময় চেষ্টা করেছি যে কোয়ালিটির জায়গা থেকে কিভাবে আস্তে আস্তে আগানো যায়। তো আমরা অ্যালবামের কাজ করলাম, লেজার ভিশন থেকে আমার অ্যালবামটা নেওয়া হয়েছিল, এবং আরিফ আঙ্কেল, মাঝার আঙ্কেল, তারাও আমাকে শুরু সময়টাতে খুব এত স্নেহের সাথে নিয়েছেন, এবং মানে খুব আন্তরিকভাবে নিয়েছেন, নিজেদের মেয়ের মতো আদর করেছেন, আমার অ্যালবামটাকেও সেভাবে যত্ন করেছেন। তো অ্যালবাম রিলিজ হলো, এবং ট্রেমেন্ডাস রেসপন্স। রাইট, 5,000 টাকার কিছু একটা বলতে চাচ্ছিলে তুমি। ও আচ্ছা, তো জানি না, সেটা হয়তো কোনো কারণ না। ইমরান ভাইয়ার সাথে আমার সলো অ্যালবামের কাজ করা, একটা গোটা অ্যালবামের কাজ, যেটা আমার প্রথম একক অ্যালবাম, একজন লিরিসিস্ট হিসাবে রবিউল ইসলাম জীবন কারোর জন্য লেখা একটা একক অ্যালবাম, তারও পুরো অ্যালবামে ওনারই লেখা গান, এবং
পুরো অ্যালবামের প্রত্যেকটা গান ইমরান ভাইয়েরই সুর সঙ্গীতায়োজন, তার মধ্যে 3টা গান ভাইয়ের সাথে আমার ডুয়েট ছিল। এরকমভাবে কাজ করার পরে একজন শিল্পীর সাথে কিন্তু খুব চমৎকার সম্পর্ক তৈরি হওয়ার কথা। তো আমি জানি না কোনো একটা কারণে হয়তো ইমরান ভাইয়ার সাথে আমার একটা দূরত্ব, দেখা হয়, হাই হ্যালো হয়, সবই হয়, কিন্তু আমাদের আর সেভাবে কাজও করা হয়নি। হয়তো কাজ করা হয়েছে, ফিল্মের গান করা হয়েছে, কিন্তু একসাথে এরকম কাজ করার পর যেই কাজের সম্পর্কটা তৈরি হওয়ার কথা সেটা হয়নি। কিন্তু কোনো কারণে, কি কারণ সেটা হয়তো ভাইয়াই বলতে পারবেন, যে কোনো কি কারণে ভাইয়া আমাদের উপর মন খারাপ করে আছেন এখনো। হ্যাঁ, যেই কারণেই আমাদের মধ্যে হয়তো একটা দূরত্ব রয়ে গেছে তৈরি হওয়ার পর। আমরা আমাদের জায়গা থেকে কনফিডেন্ট যে আমাদের জায়গা থেকে কোনো ত্রুটি ছিল না, কারণ আমি সবসময় চেষ্টা করি, কারণ আপনিও তো আমাকে চেনেন, যে আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করি সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সুন্দর সম্পর্ক মেনটেন করা, এবং সেটাকে পারলে আরো আপন করে নেওয়া। যখন আমরা প্রথম কাজ করা শুরু করলাম, বিশেষ করে আমি যখন গান করা শুরু করলাম, ওই যে ভালো করা শুরু করলাম আমার নোয়াখালীতে, তো তখন আশপাশের অনেকেই, কাছের দূরের আপন পর, অনেকের কাছ থেকে আসা শুরু করলো যে মেয়েকে গান করানো শুরু করেছে, যে মেয়েকে গান করাচ্ছেন, এই লাইন তো ভালো না, মেয়ের বিয়ে হবে না, এই সেই, এরকম বিভিন্ন রকমের কথা বলা হতো। তো আলটিমেটলি এখন দেখা যায় সেই পরিবারগুলোতেই অনেকেই হয়তো এখন চান যে আমার ঘরেও একটা ঐশী হোক। তো যাই হোক, সেটা হচ্ছে গিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি। কিন্তু আমি আসার পর আমি মানুষকে ক্লিয়ার করার চেষ্টা করি যে বাহির থেকে মানুষ অনেক কিছু মনে করেন, ভেতরে কাজ করতে গেলে আসলে বোঝা যায় যে আসলে তা না। কারণ একটা জিনিস আপনি দেখবেন, মানে ওই যে কি যেন একটা কথা ছিল, আমি তো পাকনা কথা বলতে পারি না, ওই যে চিটা ধান, তো ধানের মধ্যে তো চিটা ধান থাকেই। তো এটা যে শুধু এই অঙ্গনে তা না, প্রত্যেকটা প্রফেশনে আছে, এভরি প্রফেশন। সেটা আমি বলবো কি, রিক্সাওয়ালাদের প্রফেশনেও আছে, ওনাদের মধ্যেও কিন্তু মানে এইসব বিষয় আশয় আছে, হিংসাও আছে, যেগুলো প্রত্যেকটা প্রফেশনেই মানুষকে সামনে আগাতে হলে ফেস করতে হবে। এবং চিটা ধানও প্রত্যেকটা প্রফেশনেই থাকে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটাকে পয়েন্ট করে একটা অঙ্গনকে খারাপ প্রমাণ করা, এটা মানুষের একটা ভুল ধারণা, খুবই ভুল ধারণা। এই ধারণাতে থেকে আমার মনে হয় এখন মানুষ বের হয়ে আসছে, কারণ মানুষ এখন, আগে জানাটা কম ছিল, অনেক কিছু অজানা ছিল মানুষের, কিন্তু এখন প্রযুক্তির কারণে মানুষ অনেক কিছু জানেন, তাই মানুষের এইসব ভুল ধারণা আমার মনে হয় অনেকটাই মিটে গেছে। তবে কাজ করতে গিয়ে আমাকে কিছু জিনিস ফেস করতে হয়, সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা চলেই আসলো, যে আমার বাবা আমার কাজটা দেখেন। তো দেখা যায় কোনো একটা কাজ করতে হলে সবাইকে আমার বাবার সাথে যোগাযোগ করতে হয়। তো আমার বাবার সাথে যেহেতু যোগাযোগ করতে হয়, আমার বাবা আমার কাজটা কেন দেখেন, বা আমার মা আমার কাজটাতে কেন সাপোর্ট করছেন, আমার বাবা মা কেন দেখছেন, আমি কেন ডিরেক্ট ডিল করছি না, এটা অনেকের কমপ্লেইন। তো আমার কথা হচ্ছে, যারা পজিটিভলি ভাবেন বা যাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ, তারা কখনো এভাবে ভাবতে পারে না। কারণ আমাকে এই কারণে তারা দেখে রাখছেন না, বা এই কারণেই আমাকে যোগাযোগ করতে না দিয়ে আমার বাবা যোগাযোগ করছেন না যে আমি পাছে কোনো প্রেম করে ফেলে কিনা। এই কারণে করছেন যে আমি যেহেতু, আমার বাবা সব সময় পড়াশোনা নিয়ে স্ট্রিক্ট ছিলেন, যা কিছু করো সব করো, পড়াশোনা ঠিক। দেখো তুমি প্রেম করনি, এটা তো মানে তুমি রাইট নাও কত এজ, কত? আমার এজ 23। এটা প্রেম করারই বয়স, এটা নিয়ে এত ইয়ে করার কি আছে? এটা হতেই পারে না, সেটা হতেই পারে, কিন্তু সেটা সময় লাগে। আমিও যেটা বিলিভ করি সেটা সময় লাগে। আমি এখন প্রেম করার মতো আমার সময় না, কারণ আমাকে এখন নিজেকে আগে সঠিক একটা অবস্থানে নিয়ে যেতে হবে। সো রাইট নাও ইউ আর কনসেন্ট্রেটিং অন ইওর ক্যারিয়ার। হ্যাঁ, এবং অনলি ক্যারিয়ার। হ্যাঁ, শিওর। এবং আমার আমার ক্যারিয়ারে ফোকাস করার অনেকগুলো কারণ আছে। আচ্ছা, আমি সেটা বলছি, সেটা আমি খুব এক্সপ্লেইন করে বলছি। এর আগে আমি একটু আব্বুর কথাটা একটু শেষ করে নিই। আমার কাজের ব্যাপারটা আমার বাবা মা দেখছেন, বিশেষ করে প্রোগ্রামের ব্যাপারগুলো আব্বুই ডিল করেন, আব্বুই কথা বলেন সবার সাথে। এটার কারণ হচ্ছে আমি যেন আমার কাজে ফোকাস করতে পারি, কারণ
আমি যেহেতু ছোট মানুষ, আপনারা এক্সপিরিয়েন্সড, তো আপনারা কাজের ক্ষেত্রে দেখবেন যে ফোনে অনেক কমিউনিকেট করতে হয়, এটা কিন্তু একটা চাপ থাকে, অনেকের সাথে কথা বলে এটা করো ওটা করো বা এই করতে হবে, এভাবে করলে এই না, হবে। এটা যদি তোমার বাবা এই জায়গাটা থেকেও করে থাকে অ্যাজ এ সেফগার্ড হিসেবে, যে যাতে করে তোমার বয়স অনেক অল্প এবং যেই ক্লায়েন্ট তোমার কাছে আসতেছে, যে ধরনের ক্লায়েন্ট আসতেছে, সেখানে যাতে তুমি কোনোভাবেই যাতে ডিরেইলড না হয়ে যাও, কোনোভাবেই যাতে তোমাকে মিসইউজ করতে না পারে, এই এই জায়গাটা যাতে উনি ফিল্টার করতে পারেন, এটা তো ভালো। এই জায়গাটা থেকে তো অবশ্যই পজিটিভলি আব্বু এই জায়গাটা, এই পয়েন্টটা তো অবশ্যই আছে। এবং আমি আমি এখানে আমিও একটু বলে নেই, আমিও সেরকম মেয়ে যাকে কেউ মিসগাইড বা মিসইউজ করতে পারবে না। আমি নিজের ব্যাপারে এই জায়গা থেকে কনফিডেন্ট, কারণ আব্বু আম্মা আমাকে ছোটবেলা থেকে ওই গাইডলাইনটা দিয়েছে, ওভাবে আমার মেন্টালিটিটা তৈরি করেছে। তো আব্বু আমার কাজগুলো দেখেন, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে যে আমি যদি অনেক এসবগুলো নিয়ে ডিলই করতে যাই, কারণ আমি এখন আব্বুকে দেখি যে আব্বু সারাদিন আমার কাজের ব্যাপারে ফোন আসতেই থাকে, এভাবে হলে তো আমি পড়াশোনাই করতে পারবো না। সো আমি যেন পড়াশোনা করতে পারি এবং গানের জায়গা থেকে গানটাতেই যেন আমার ফোকাসটা থাকে, অ্যারেঞ্জমেন্টে যাতে আমার ফোকাস চলে না যায়, মানে আমার কাজ যেন ভালো হয়, আউটপুটটা যেন ভালো হয়, সেই সব জায়গা চিন্তা করে আমার বাবা আমার কাজটা দেখছেন, আমার মা আমাকে সাপোর্ট করছেন, কাজ দেখছেন। এটা কয়টা মানুষ পায়? আমি তো বলবো আমি লাকিয়েস্ট, কারণ এই সাপোর্টটা যে পাবে, এই গাইডলাইনটা যে পাবে, এরকম সুদূর প্রসারী চিন্তা করা বাবা যে পাবে, তার জীবনে আর কিছু লাগে না। না, কিন্তু এমন হয়নি যে তোমার বাবা কন্ট্যাক্ট করার কারণে অনেক ক্লায়েন্ট চলে গেল, কাজ হচ্ছে না? হ্যাঁ, এরকম হয়েছে যে আব্বুর সাথে কথা বলতে হবে, কথাই বললো না, কিংবা আব্বুর সাথে কথা বলতে হয়েছে এই কারণে হয়তো আমি আর সেই কাজটা করিনি, সামহাও অন্য কেউ করেছেন, যারা হয়তো ডিরেক্টলি ডিল করেছেন বা তোষামোদি করেছেন, যেই জায়গাটা থেকে কখনো আমি ওভাবে ইনভলভড হইনি। তো আমার এটা নিয়ে আসলে কখনো কোনো আফসোস নেই। ঐশীর সাথে যখন আমার ঐশী আমার ফেসবুক অ্যাডেড, ঐশীর সাথে যখন আমি কথা বললাম, তখন ঐশী প্রথমে দিল তার বাবার নাম্বার, একটু পরে বললো যে যদি বাবা বিজি থাকে তাহলে আপনি মার নাম্বারটাও আপনি নিতে পারেন। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা না, আমার ফেসবুকে কথা বললেই চলবে। আমি আমার নাম্বারটা ওকে দিলাম। তোমার সেলফোন নাই, তুমি নিজে সেলফোন ইউজ করো না? আমার মোবাইল, আইপ্যাড, এভরিথিং আছে, আমার সব আছে, কিন্তু আমি পার্সোনাল নাম্বার ব্যবহার করি না। কেন করো না? এবং আমার তুমি রাইট নাও বন্ধুদের সাথে 23, তোমার তো খুব নর্মাল, রাইট? আমি হ্যাঁ, এটা সবার জন্য নর্মাল। মানুষের আমরা কাছে কি বলবো এটা যে ঐশী খুব কনজারভেটিভ এর মধ্যে মানুষের বড় কাছে হচ্ছে? অ্যাবনর্মাল মনে হতে পারে না, একদমই না। কারণ আচ্ছা, আমি এটা আগে বলে নিই যে মানুষের কাছে এটা অ্যাবনর্মাল লাগতে পারে যে পার্সোনাল নাম্বার নাই, এটা কি হতে পারে? তাহলে কমিউনিকেশন করে কিভাবে? আমার মায়ের নাম্বার আছে, আমার যখন প্রয়োজন হচ্ছে, কোনো কিছুতে লাগছে, আমি কাউকে, আমার বন্ধু হোক বা এনিথিং, আমি আমার মায়ের নাম্বার দিয়ে কমিউনিকেশন। এটা মেইনটেইন করছো নাকি কোনো ব্যাড এক্সপেরিয়েন্স থেকে আসলে? ফ্রম দ্য বিগিনিং, ছোটবেলা থেকে এভাবে আমি মেইনটেইন করছি। তোমার আব্বু আম্মু তো তোমাকে বড় হতে দিবে না, তাহলে তোমাকে সারা জীবন তাদের আই নাম্বার ডোন্ট কেয়ার। আমি না এটা অনেক পছন্দ করি, কারণ আমার কাছে মনে হয় যে আমার প্রত্যেকের সাথে যতটুকু যোগাযোগ করা দরকার সেটা তো আমার হয়েই যাচ্ছে, বাকি আমি একটা পার্সোনাল নাম্বার দিয়ে করব কি? আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আমার একটা পার্সোনাল নাম্বার থাকবে যেটা আমারই নাম্বার, তো খারাপ ভঙ্গিতে না, খারাপ দৃষ্টিভঙ্গিতে না, পজিটিভলি অনেকেই আমার সাথে কথা বলবে, সেটা বন্ধু হতে পারে, শুভাকাঙ্ক্ষী হতে পারে, বা অনেকেই হতে পারে। তো সেই জায়গা থেকে যখন কথা বলবে, আমিও কিন্তু তাদেরকে ফেলে দিব না। আমাকে যখন কেউ ইন্সপায়ার করবে, পজিটিভ ফিডব্যাক জানাতে কল করবে বা কোনো কাজের ব্যাপার বা যে কোনো কিছু, তখন তো আমি অবশ্যই তাকে পজিটিভলি রেসপন্স করব। আমার কাছে মনে হয় সেটা আমার একটুখানি হয়তো সময় অপচয়। ওকে। কারণ সেই রেসপন্সটা তো আমি সামহাও পাচ্ছি, এই পজিটিভ কথাগুলো, এই ইন্সপিরেশনগুলো আমি অন্যভাবে শুনতে পাচ্ছি, বা অন্যভাবে আমি সরাসরিও পাচ্ছি। আমি প্রোগ্রামে যাচ্ছি যখন মানুষ আমাকে সরাসরি বলছে, তোমার ডিমান্ড থাকলে তোমাকে সামহাও পাবলিক কানেক্ট করবে, এটা তো কোনো সমস্যা নেই। আমার ডিরেক্ট কমিউনিকেশন করতেই হবে এমন কিন্তু না। সো সেই জায়গা থেকে আমি আমার কাজে ফোকাস থাকি। কিন্তু আমরা তো সাধারণ মানুষ যারা আছি তারা তো অনেক বেশি জানতে চাই আমার প্রিয় গায়িকাকে নিয়ে বা প্রিয় যারা আছে তাদেরকে নিয়ে। সো ইফ ইউ লিড দ্যাট কাইন্ড অফ লাইফ, দ্যাট মিনস ইউ ডোন্ট হ্যাভ এনি পার্সোনাল লাইফ। আর সেটা and right now you are 23, সেটা নিয়ে তো সোশ্যাল মিডিয়া আছে, আমি তো সেখানে বিন্দাস, আমার যে পেজ আছে সেখানে আমাকে যে আমি যতদূর সম্ভব। আচ্ছা, পেজের কথা, তোমার আইডি কি হলো বলো তো? প্রথম আইডিটা, আমার প্রথম আইডিটা যেখানে প্রায় 65,000 ফলোয়ার ছিল, অনেক মানুষ কানেক্টেড ছিলেন,
সেই 10 বছরের পুরনো পুরনো, আইডি, আহা। সেই আইডিটা সামহাও আমি হারিয়ে ফেলেছি, মানে হ্যাকড অ্যান্ড দেন পার্মানেন্টলি ডিসেবলড। হয়তো হ্যাক করার পর কোনো ভায়োলেন্ট কিছু করা হয়েছে ওই আইডি থেকে, তার পরবর্তীতে ফেসবুক থেকে পার্মানেন্টলি ডিসেবল করে দেওয়া হয়েছে, এবং আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, আমরা রিকভার করতে পারিনি। কত মাস হলো হয়েছে? অক্টোবরে হয়েছে। এই তো এভাবে আর কি আইডিটা হারালাম। তারপর আমরা বিভিন্নভাবে চেষ্টা করার পরেও আইডিটা ব্যাকআপ করতে পারিনি। তো যাই হোক, যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া এখন আমার মনে হয় যারা মানে এই টাইপের কাজ করে, যাদের জন্য পাবলিক ম্যাটার করে, তাদের জন্য খুব দারুণ একটা মাধ্যম, এবং এই মাধ্যমটা হলে যোগাযোগের জন্য আসলে আর কিছু লাগে না। কিন্তু ঐশী, মানে আমরা তো সবাই একটা লাইফ লিড করি, তোমার একটা ক্যারিয়ার আছে, পড়াশোনা আছে, সব ঠিক আছে, বাট তুমি যেই পরিমাণ সিরিয়াস তোমার ক্যারিয়ারের ব্যাপারে, তোমার কথা শুনে যেটা মনে হচ্ছে, তাতে তোমার কখনো মনে হয় না যে তুমি একটা এজে গিয়ে তোমার এই অসম্ভব সুন্দর একটা এজ, এই এজটাকে তুমি তোমার ব্যক্তিগত জায়গা থেকেও তো কিছু চাওয়া পাওয়ার ব্যাপার স্যাপার থাকতে পারে, সেটা তুমি পুরোপুরি স্যাক্রিফাইস করতেছো তোমার ক্যারিয়ারের জন্য? আমার কোনো চাওয়া পাওয়া অপূর্ণ থাকে না, ওকে, সো আমার কোনো আফসোস নাই। কারণ আমার কথা হচ্ছে শুধু পার্সোনাল নাম্বার বা না, ইটস নট অ্যাবাউট পার্সোনাল নাম্বার, ইটস হ্যাঁ। অ্যাবাউট পার্সোনাল লাইফ। আমার অবশ্যই আমার পুরো লাইফটাই তো পার্সোনাল লাইফ, কারণ আমি কাজ করছি গানের জন্য, গানটাও তো আমার নিজেরই একটা বিষয়, এবং Right. আমি তো এই জায়গা থেকে স্যাটিসফাইড যে, কারণ আমরা কি চাই, গান গাইবো নিজের মনের খোরাক, প্লাস যেহেতু মানুষের জন্য এখন গান গাইছি, মানুষ শুনছে, পছন্দ করছে, রেসপন্স করছে, সো ওই লাইফটাও কিন্তু আমাদের নিজেরই লাইফ। রাইট। এই লাইফটাও আমরা পছন্দ করি বা আমরা চাই, স্বপ্ন দেখি, আচ্ছা, সেই জায়গা থেকে তো আমি অলরেডি স্যাটিসফাইড। মিডিয়াতে যেহেতু তুমি কাজ করো, এই প্রশ্নটা করেই ফেলি, স্ক্যান্ডাল ভয় পাও? না, ভয় পাই না, কারণ স্ক্যান্ডাল ভয় পাওয়ার জন্য আমার কোনো কর্মকাণ্ড নেই। সেটা তো ঠিক আছে, কিন্তু কর্মকাণ্ড না থাকলেও অনেক সময় স্ক্যান্ডাল হয়ে যায়। সব সময় যে কর্মকাণ্ড থাকলে স্ক্যান্ডাল হবে বিষয়টা কিন্তু এরকম মিথ্যে, না। হ্যাঁ, গুজব। মিথ্যা অনেক কিছু স্ক্যান্ডাল হয়ে যায়। না, ভয় পাই না, কারণ আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে আমি যদি সততার সহিত আমার জায়গা থেকে ঠিক থাকি, তাহলে যত অবস্ট্যাকলস আসুক না কেন, কতদিন, কারণ সত্য কখনো চাপা থাকে না, আর মিথ্যে দিয়ে বেশি দিন পার পাওয়া যায় না, টিকে থাকা যায় না। ট্রু, এগ্রিড। আমি একটা গান আমার যেটা মনে হয়েছে যে এটা বোধহয় গান বাংলার সম্ভবত একটা কম্পোজিশন ছিল, এবং এটা মোস্ট ভিউ এখন পর্যন্ত বোধহয় তোমার করা সবচেয়ে বেশি ভিউ বোধহয় ইউটিউবে ওই গানটারই, তাই কি? নাকি আমি ভুল বললাম? আমার জানা হয় না। হ্যাঁ, দিল কি দয়া হয় না, এটাই বোধহয় সর্বোচ্চ ভিউ। প্রায় মানে 1.5 কোটি পার হয়ে কয়েকদিন পর হয়তো 2 কোটি ছুঁয়ে ফেলবে। 1.5 বিলিয়ন। এবং এটাতে মানে আমরা তো জানি এখন প্রমোশনের একটা বিষয় আছে, হ্যাঁ। বা এটা করা যায়, হ্যাঁ, কিন্তু এই গানটাতে নো প্রমোশন, এটা হচ্ছে অর্গানিক ভিউ, অর্গানিক ভিউ যেটাকে বলে, হিউজ। তুমি নিজে করো না কেন চ্যানেল? আমার নিজের একটা চ্যানেল আছে, আচ্ছা, কিন্তু সেখান থেকে হয়তো টুকিটাকি কিছু আপলোড হয়েছে, কিন্তু সেরকম উল্লেখযোগ্য কোনো কাজ আপলোড হয়নি। বাট আমরা প্ল্যানিং করছি, হয়তো কিছু কাজ আমি আমার চ্যানেল থেকে আস্তে আস্তে করবা। ছাড়বো। তো তুমি যখন শুরু করলা তখন সিডির লাস্ট যুগ, এখন কিসের যুগ গানের জন্য? এখন গানের জন্য হচ্ছে গিয়ে আমি যখন সিডির শেষ সময়টা পাই, আমি মনে করি আমি অনেক সৌভাগ্যবান যে আমি একটা ঐতিহাসিক জিনিস পেয়েছি, কারণ এখন কিন্তু এটা একটা ঐতিহাসিক জিনিস। তো তখন কিন্তু আমরা গান শুনতাম, বাইরের দেশের গানগুলো আমরা কিভাবে শুনতাম, ইউটিউব দিয়ে কিন্তু শুনতাম। তখন আমরা যদিও চিন্তা করিনি যে আমরাও একদিন এই জায়গায় যাব, Right. বাট এখন আমরা সেই জায়গায় আছি। আমাদের গান রিলিজ মানে স্পেশাল কি, ইউটিউবে গান রিলিজ হবে, এটাই আমরা কিন্তু এখন এভাবেই রিলিজ করছি, কি বা হয়, একটা মিউজিক ভিডিও আকারে হোক বা লিরিক্যাল ভিডিও আকারে হোক। ইউটিউবে রিলিজ হলে এটা কারা করে, মানে কোম্পানিগুলো করছে? কোম্পানিগুলো করছে। সো এক্ষেত্রে তোমাদের রয়্যালিটি সিস্টেমটা কেমন থাকে? আমাদের রয়্যালিটি সিস্টেমটা, আমি যখন গান গাচ্ছি তখনই আমি এরপরে সেই ইউটিউবে clear যা হয়ে করছে গেছি। না করছে এটা তার। হ্যাঁ। এখন এবার একটু বলো আমাদেরকে যে তোমার আলটিমেটলি রিসেন্ট অ্যাক্টিভিটিস কি, মানে তুমি কি নিয়ে কাজ করছো, তোমার পড়াশোনা সব কিছু মিলে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা এগুলা? আমি কাজ করছি দুটো জিনিস নিয়ে, আমার জীবনটা দুটো জিনিসকে ঘিরে, আর কিছুই নেই, একদম মানে অন্ধের মতো এই দুটো জিনিসের পিছিয়ে ঘুরছি। সেই দুটো জিনিস হচ্ছে গান আর মেডিকেল পড়াশোনা। ও, তুমি মেডিকেলে পড়ছো? মেডিকেল কি ডেন্টিস্ট? না, তাহলে এমবিবিএস পড়ছি। পূর্বাঞ্চলে। সামহাও আমি মনে হয় আজকের অনুষ্ঠানের মাধ্যমে একটু বলেই নেই, হ্যাঁ। আমাকে আমার পরিচিতদের মধ্যে, বিশেষ করে সঙ্গীতাঙ্গনে পরিচিতদের মধ্যে 90% মানুষ আমাকে জিজ্ঞেস করেন ডেন্টিস্ট। কেন বলো তো? তোমাকে নিয়ে কোশ্চেনটা আমি আমিও জানি না, করলাম। আমার দাঁত কি সুন্দর। না, সেটার জন্য না, দাঁত ডেফিনেটলি সুন্দর, কিন্তু তোমাকে ডেন্টিস্ট কেন বলে? জানি না।
ফেসবুকের কোন একটা মজার পোস্ট বিষয় হচ্ছে ছিল। আমার কখনোই মানে ডেন্টালে পড়ার ইচ্ছে ছিল না। আমার সবসময় ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন ছিল, আমি ডাক্তারি পড়বো, মানুষের সেবা করবো। আমার ছোটবেলা যদি জিজ্ঞেস করতো তোমার বড় হয়ে স্বপ্ন কি, ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই। তো তখন যে এই কথাটা বলতাম, এটা সত্যিকার অর্থে স্বপ্ন দেখেই বলতাম। বাবা মা স্বপ্ন দেখেন, ঠিক আছে, বাবা মা স্বপ্ন দেখেছেন যে মেয়ে গানের পাশাপাশি ডাক্তারি পড়বে, এটা অনেক বাবা মাই স্বপ্ন দেখেন। কিন্তু ব্যাপারটা এমন হয় না যে বাবা মা স্বপ্ন দেখেছেন বলেই পড়তেই হবে। আমার ক্ষেত্রে একদম সেরকম ছিল না, কারণ আমি যখন বুঝতে শুরু করেছি যে এইম ইন লাইফ কী হওয়া উচিত, আমি অন্ধের মতো একটা প্রফেশনকেই আমার স্বপ্ন হিসেবে দেখেছি, মানে পড়াশোনার দিক থেকে, সেটা হচ্ছে কি ডাক্তারি পড়াশোনা। ওকে। সো সেই স্বপ্ন দেখার পরে আমি 2015 সালে ভর্তি পরীক্ষা দিই। ঐশী, আমি খুব আনইউজুয়াল একটা কোয়েশ্চেন দিয়ে শেষ করি, সেটা হচ্ছে কোনো একদিন যদি এরকম হয় যে তুমি আর গাইতে পারছো না, তুমি যেই হাই স্কেলে গাও বা ঐশীর যে ব্র্যান্ডটা গড়ে উঠেছে সেটা হচ্ছে এত হাই পিচে গাওয়া ঐশী, অ্যান্ড দ্যাট অ্যাবসলিউটলি গড গিফটেড, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো যদি কোনো দিন এরকম হয় যে তুমি আর গাইতে পারছো না, কি এরকম চিন্তা কখনো করো, মানে আফসোস হবে কি হবে না? যদি কোনো দিন দেখি আমি আর গাইতে পারছি না, রাইট। 1 নাম্বার পয়েন্ট, সেটা আমি প্রথমে মেনে নিব এই কারণে যেহেতু আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। সো তিনি মনে করেছেন যে এখন আমার আর এই ক্ষমতাটা তিনি দিবেন না, স্টপ করেছেন, ঠিক আছে আমি মেনে নিলাম। কিন্তু আমার মনে একটা কষ্ট থাকবে যে আমার স্বপ্নের জায়গা, আমার পুরো জীবন, এবং শুধু আমার না, আমার বাবা মা তাদের জীবন বলতেই মানে পুরোটাই দিয়ে দিয়েছেন আমার পিছনে। এটা একটু খারাপ শোনা যায়, আমার যেহেতু ছোট দুটো ভাই আছে, আমি তাদের কাছেও কৃতজ্ঞ, কারণ তারাও কিন্তু ছোটবেলা থেকে অনেক রকমের স্যাক্রিফাইস করেছেন আমার জন্য। কারণ আমার মাকে আমার পিছে পিছে ঘুরতে হয়েছে, আমার বাবা মা দুজনে আমার পিছে পিছে ঘুরতে হয়েছে অনেক সময়। তারা সেই জিনিসটাকে মেনে নিয়েছেন এবং তারাও আমার সাথে সাথে গিয়েছেন, আমার গানে আর উদ্বুদ্ধ করেছেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার পুরো পরিবারের জন্যই সেটা একটা দুঃখের বিষয় হবে, কারণ আমার জীবন, আমার গান, তাদেরও জীবন। তো পুরো জীবনটাই যেই কাজের জন্য দিয়ে দেয়া, সেই জায়গায় যদি বাধা আসে তাহলে তো দুঃখ পাবোই। খুব স্বাভাবিক। তবে আরেকটা সাপোর্ট থাকবে যে যদি এই অ্যাঙ্গেল থেকে দেখি যে গানটা দিয়ে যদি আমি মানুষের মনের সেবা করে থাকি, তাহলে সেবা করার জন্য আমার হাতে আরেকটা অপশন আছে, সেটা ডাক্তারি। ঐশী একসময় হবে অপারেশন থিয়েটারে চাকু, মানে সিজার বা চাকু নিয়ে ঢুকবে, গান গাইতে গাইতে অপারেশন করে ফেলবে, হার্ট কেটে ফেলবে। চাকু নিয়ে ঢোকার স্বপ্ন যদি আমি দেখি না, কারণ আমি না সার্জন হতে চাই না, আমি একজন মেডিসিন স্পেশালিস্ট হতে চাই। সো আমার ইচ্ছে আমি এমবিবিএস শেষ করে একজন জেনারেল ফিজিশিয়ান হিসেবে থাকলেও পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন করবো মেডিসিনে, যদি সবার দোয়ায় আমি পারি। নিশ্চয়ই, আমরা অনেক শুভকামনা জানাই ঐশী। ইউ আর ডুইং ট্রেমেন্ডাসলি গুড জব ফার্স্ট অফ অল, অ্যান্ড তোমার বাবা মা তোমাকে অনেক বেশি সাপোর্ট করছে, বাংলাদেশের সব শ্রোতারা তোমাকে অনেক বেশি লাভ করে। আর একটা বড় জিনিস আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার পার্সোনালিটি, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ ভেরি গুড পার্সোনালিটি, স্মাইলি ফেস অলওয়েজ, যে কারণে সবাই অনেক পছন্দ করে তোমাকে এবং আমরাও তোমাকে অনেক পছন্দ করি। আর তুমি আমার এইরকম একটা অনুষ্ঠানে আসলে আজকে, এবং তুমি বলেছো, আমরা শুনেছি 22 and 23 এটা আসলে খুব বেশি এজ না মানুষের জীবনের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে। আমি সেটাই বলেছি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে তারার গল্প, আমি তারা না। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, গল্প করার মতো অনেক বড় জীবন আমার হয়নি, বা তেমন কিছু নেই যে আমি খুব গল্প করে বলবো। সো আমি জানি না এই সিটে আমি কতটুকু যোগ্য। আচ্ছা, সেটা আমি বলে দিই। প্রথম কথা হচ্ছে তুমি তারা, এটা ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার এই যে 1 ঘন্টার যে জীবন স্টোরিটা আমরা যে আজকে এখানে নিলাম তারার রাতে, সেখানেও খুব সুন্দর কিছু জিনিস আছে। লাইক তোমার যে ছোট ছোট যুদ্ধগুলো, একেবারে সেই মানে স্কুল লাইফ থেকে, বেস্ট ফ্রেন্ড থেকে শুরু করে নিজেকে স্টাবলিশ করার জন্য, নিজেকে উতরে যাওয়ার জন্য যে যুদ্ধ, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা, আমি যেটা সবচেয়ে বেশি নক করেছে আমার কাছে মনে হয়েছে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে, যে বাবা মায়ের অনুগত থাকা, এত এত পোলাইটনেস মেনটেন করা, যে বাবা মা যে ডিসিশন নেবে আমার জন্য সেটাই বেস্ট ডিসিশন। আমি চেষ্টা করছি, আমি সবার দোয়া চাই যেন আমি এই জিনিসটা মেনটেন করতে পারি। তবে আমি একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস মিস করে গেছি, যেটা হচ্ছে আমার বাবা মা আমাকে যে গাইডটা দিচ্ছেন, যে সাপোর্টটা করছেন, এটা মানে আমার মনে হয় এটা এখনো পর্যন্ত আর কেউ আসলে পায়নি। আমি ঠিক ওটাই বলতাম যে আমরা এরকম সাধারণত বাবা মা মিডিয়াতে পাওয়া একটা অন্যরকম একটা ভাগ্যের বিষয়। রাইট। এবং এর পরবর্তীতে আমি এটা না বললে আমার কাইন্ড অফ বেইমানি হবে, এবং সেটা হচ্ছে
আমার যে টার্নিং পয়েন্ট, যে আপনি যেটা বলছিলেন দিল কি দেওয়া হয় না, কাজটার নাম বললাম, কিন্তু কাজটার পিছনের গল্পটা যদি না বলা হয় তাহলে এটা সঠিক হবে না। এটা দিয়ে আমরা শেষ করি। হ্যাঁ, সেটা হচ্ছে গান বাংলা পরিবার। আমার পরিবারের পরে যদি আমাকে কেউ বলে আমার আরেকটা পরিবার কে, তাপস ভাইয়া, মুন্নি ভাবি, খোকন ভাইয়া, এই মানুষগুলো মানে অনেকে হয়তো ভাবতে পারেন যে আপন লোকের পরে কি এগুলো তো আসলে হয় না, এগুলো কথার কথা, কিন্তু আমি আমার লাইফে এরকম মানুষ, এই তিনটা মানুষকে পেয়ে আমি খুব সৌভাগ্যবান। কারণ আমার যখন 2014 সালে, ওই যে আমার 15 সালের আগে আমি যখন নোয়াখালী থেকে এসে এসে কাজ করছিলাম রবিউল ইসলাম জীবন সহ, তখন একদিন রবিউল ইসলাম জীবন বললেন যে ও একটা পয়েন্টে মিস করে গেছি, অটামনাল মুন ভাইয়া। অটামনাল মুন ভাইয়া আমাকে সেই 2014 সালে নোয়াখালী থেকে উনি আমার গান শুনে গানের প্রশংসা করে উনি আমাকে খুঁজে বের করে এনে দেশ টিভিতে আমরা একটা লাইভ করেছিলাম, যেটা মানে খুবই চমৎকার একটা লাইভ ছিল। তো যাই হোক, ভাইয়া তখন গান বাংলায় ছিলেন এবং সেই সুবাদে গান বাংলায় আমার কিছু আনপ্লাগড রেকর্ডিংস গিয়েছিল। এবং যাওয়ার পরে মুন্নি ভাবি সেগুলো দেখতে আসেন এবং বলেন যে তাপস যদি তোমাকে দেখে তাহলে তো সে তোমাকে অন্যরকম আদরের সাথে নিবে, কারণ এরকম মানে আমি জানি না, আমি হয়তো সেরকম না, কিন্তু ভাবি ভাইয়া বলেছিলেন যে যারা এরকম সোল দিয়ে কাজ করে তাদেরকে তোমার ভাইয়া অনেক পছন্দ করে। তো সেটা ছিল স্টার্টিং। পরে যখন 2014 সালে আমরা এসে রেকর্ডিং করছিলাম, একদিন রবিউল ইসলাম জীবন আঙ্কেল বললেন যে চলেন আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাই। তো সেটা ছিল 24শে অক্টোবর 2014 সালের আশরাফুল আলম খোকন ভাইয়ার জন্মদিনের পার্টি ছিল। তো সেখানে আমাকে নিয়ে গেলেন, সেখানে মুন ভাইয়া ছিলেন এবং রবিউল ইসলাম জীবন ছিলেন, দুজন মিলে আমাকে পরিচয় করে দিলেন এই দুটো মানুষের সাথে, তাপস ভাইয়া, খোকন ভাইয়া এবং মুনি ভাবির সাথে আগে পরিচয় হয়েছিল। এবং ওই দিন একটা গান আড্ডা হয়েছিল, সেই গান আড্ডার পর থেকে আমি কি বলবো, আমি গুছিয়ে বলতে পারছি না, আমার জীবন পাল্টে গেছে একদম। কারণ ওই আড্ডার পর থেকে তাপস ভাইয়া আমাকে একদম নিজের একদম আত্মীয়ের মতো করে, মানে এটা বলবো কি গানের আত্মীয়। এবং আমার কাছে এখনও মনে হয় যে ভাইয়া যখন গান করেন মানে এবং আমি যখন গান করি, আমাদের কিছু বিষয় আছে যে জিনিসগুলো মানে মিলে ভেতর থেকে, আত্মার দিক থেকে মেলে, এটা গানের কানেকশন। আমি জানি না আপনি বুঝছেন কিনা, বা যদি ভাইয়া শুনে থাকে আমার মনে হয় ভাইয়া কমপ্লিটলি ফিল করবে এই মিউজিক্যাল কানেকশনটা। তো তখন থেকেই আসলে ভাইয়া আমাকে অন্য একটা স্নেহের জায়গা থেকে নেয়া। এবং সেম খোকন ভাইয়া আমাকে একদম মানে আমার কোনো বড় ভাই নেই, কিন্তু আমি ওনাকে বড় ভাই বলতে পারবো একদম প্রাউড ফিল করে, সত্যিকার অর্থের বড় ভাই, যিনি আমাকে সেই 2014 সালের 24শে অক্টোবর থেকে এখন পর্যন্ত একজন বড় ভাই হিসাবে গাইড করে গেছেন, ভালো খারাপ। তো তারপরেই আসলে যখন এই প্রজেক্টটা নেওয়া হয় এয়ারটেল স্পটলাইট, গান বাংলা এবং এয়ারটেল বাজ থেকে, এই প্রজেক্টটা হাতে নেওয়ার পর হচ্ছে গিয়ে প্ল্যানিং করা। এটা কাইন্ড অফ একটা অডিশনের মতোই ছিল, যে ভিডিও করে গান গেয়ে পাঠানো হয়েছিল, সেখান থেকে কালেক্ট করা। তো আমাকে বলা হয়েছিল, আমিও পাঠিয়েছিলাম। তো সামহাউ তাপস ভাইয়া প্ল্যান করলেন যে ঐশীকে দিয়ে, ঐশী এই গানটা ভালো করে, ওকে দিয়ে এই গানটাই করাবো। এবং এই দিল কি দেওয়া হয় না অদিত ভাইয়াকে কম্পোজিশন করতে দেওয়া হয়েছিল। আমার তখন এইচএসসি পরীক্ষা, এবং আমার লাইফটা এমন, আমার যত স্পেশাল কাজ তত স্পেশাল পরীক্ষা। আমার মানে যত ভালো ভালো পরীক্ষাগুলো হয় তার আগের দিন রাতে বা ওই সময়গুলোতে আমার কাজ থাকে, এবং এমন কাজ যেগুলোকে আমি কখনো না করতে পারবো না। তো আমার এইচএসসি পরীক্ষার মাঝখানের ওই ছুটির সময়টা, মানে গ্যাপের সময়টা, যার পরেই আমার কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা। আমি তার আগে ওই প্ল্যানগুলো হওয়ার পরে আসছি, গান গেয়েছি, রেকর্ডিং করলাম, পরের দিন ভিডিও প্ল্যানিং, পরের দিন ভিডিও শুটিং, এবং ভিডিও শুটিংয়ের পরের দিন ব্যাক করে আমার পরের দিন কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা আমি অ্যাটেন্ড করেছিলাম, এবং আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট ভালো ছিল। এসএসসিতে আমি A+ পেয়েছি, এইচএসসিতে পেয়েছি। তো যেটা বলতে চাচ্ছিলাম, তো ওই কাজের সময়টা, এই গান বাংলার এই আত্মীয়তাটা যে তখন থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত, আমার জন্য এটা আমার দ্বিতীয় পরিবার। আমি একদম এখনও বলছি, আমি চাই যে এটা যেন আমি সারা জীবন বলি, এবং আমি সবসময় কৃতজ্ঞ থাকবো এই তাপস ভাইয়া, মুন্নি ভাবি, খোকন ভাইয়া, মুন ভাইয়া, জীবন আঙ্কেল, এনাদের এবং পারিপার্শ্বিক যারা এই পথে আগানোর জন্য আমাকে সহযোগিতা করেছেন, সবার কাছে আমি
খুব 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 কৃতজ্ঞ, কারণ আমার এগিয়ে যাওয়ার পেছনে তাদের অনেক বড় অবদান। রাইট। এবং আমরা মনে করি প্রত্যেকটা সফল মানুষের পেছনে কিছু কিছু মানুষের অনেক বেশি কন্ট্রিবিউশন থাকে। সো দে আর ওয়ান অফ দেম। সো ঐশী, আমরা চাই তুমি আরও বড় হও, এবং ডেফিনেটলি তুমি হবে, সেই শুভকামনা তো নিশ্চয়ই থাকছে, কারণ রাইট নাও ইউ আর 23 এবং সামনে আরও অনেক লম্বা সময় পড়ে আছে। তুমি বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে সুপার ডুপার বাম্পার পপুলার স্টার হও, সেই দোয়া আমরা করি। এবং তুমি আমাদের আজকের এই অনুষ্ঠানে আসলা, সেটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা একসময় আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, আমি জানি না 10 বছর পরে মানুষ কোথায় থাকবে, বাট আমরা এই ইন্টারভিউটা রেখে দিলাম, এটা মানুষ দেখে বলবে দেখো ঐশী কেমন ছিল। আমার পক্ষ থেকে আসলে আপনাকে অনেক ধন্যবাদ জানাই, কারণ আজকে এমন 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 কিছু গল্প করার সুযোগ পেয়েছি যেটা কখনো আমি আসলে বলতে চাই না। এবং আমি একটা জিনিস বিলিভ করি, সেটা হচ্ছে গিয়ে আমার জীবনটা সফলতার আর অভিজ্ঞতার। মানে আমি কখনো আমার জীবনের ব্যর্থতাকে দেখিনি, এবং আমি চাই যে আমার বাকি সামনের জীবনটাও যেন সফলতার হয়। আর আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আমার কিছু কথা যেগুলো কখনো বলা হয় না, সেগুলো বলার সুযোগগুলো আজকে আমি পেয়েছি। থ্যাংক ইউ। আমি অনার ফিল করেছি যে তুমি আমার কাছে বলেছো। এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, নেক্সট কোন স্টার আমাদের এই তারার রাতে আসতে যাচ্ছেন সেই অপেক্ষার জন্য অপেক্ষা করে আজকের মতো এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ ঐশী, আবারও ধন্যবাদ। ধন্যবাদ। রিভার্জেশন পাওয়া যায়নি, তাই মোটরে যাত্রা। সকালে চা খেয়ে বেরিয়েছেন, আর ফেরার পথে এই দুর্যোগ। বাবু কুসংস্কারে বিশ্বাস করেন না। পাজিতে দিনক্ষণ দেখা যাত্রা করাটা তার মতে কুসংস্কার, কিন্তু আজ পাজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না। আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে তিনি তার চারিদিকটা ঘুরে দেখে নিলেন। মাঘ মাস, ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে, চারিদিক ধুধু করছে মাঠ। দূরে, বেশ দূরে একটি মাত্র কুঁড়ে ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে। এছাড়া বস্তির কোনো চিহ্ন নেই। আরও দূরে রয়েছে এক সারি তাল গাছ, আর সবকিছুর পিছনে জমাট বাঁধা বন। এই হলো রাস্তার একদিক, অর্থাৎ পূব দিকের দৃশ্য। পশ্চিমেও বিশেষ পার্থক্য নেই। রাস্তা থেকে 40-50 হাত দূরে একটা পুকুর রয়েছে, তাতে জল বিশেষ নেই। গাছপালা যা আছে তা দু একটা বাবলা ছাড়া সবই দূরে। এদিকেও দুটি কুঁড়ে ঘর রয়েছে, কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই। আকাশে উত্তরে মেঘ দেখা গেলেও এদিকে রোদ। মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া। শীতকাল হলেও রোদের তেজ আছে বেশ, তাই বাবু গাড়িতে ফিরে এলেন। তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন।